আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনায় চলে যাই। আজকে একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সাগর কাজী। ওনার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার উদয়পুর ইউনিয়নের উত্তরকান্দি গ্রামে। 125 নম্বর এপিসোডে ওনার আরও একটি ঘটনা আমরা প্রচার করেছিলাম। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি খুলনার 13 খাদার একটি বিলকে কেন্দ্র করে। সেই বিলটির নাম হচ্ছে গুথিয়ার বিল। এটি অনেক বড় একটি বিল, এত বড় বিল যে এক পাশ থেকে আর এক পাশ দেখাই কষ্ট। আমাদেরকে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গে যত বড় বড় ক্রাইম হয়, এই ক্রাইমের সাথে এই গুথিয়ার বিলের একটা সম্পর্ক রয়েছে, মানে অধিকাংশ ক্রাইমের সাথে, খুন, ডাকাতি, অপহরণ ইত্যাদি। পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন, তারপরেও আসলে বিশাল এরিয়া তো, সব সাইডে তো আসলে দেখা সম্ভব হয় না। এই জন্য এখানে ক্রাইম চলতেই থাকে। তাহলে বুঝতেই পারছেন কত বড় বিল, যেটা পাহারা দেওয়াটাও অনেক কষ্ট হয়ে যায়, আর কত ভয়ানক বিলটা। এই ঘটনাটি ঘটেছিল এই সাগর কাজী ভাইয়ের নানার খালুর সাথে। ওনার নানার খালুর নাম ছিল আকবর আলী ভুইয়া। উনি ছিলেন একজন কুস্তিগির। এই কুস্তির যে টিম রয়েছে, উনি টিমের প্রধানও ছিলেন। আর কুস্তি কি জিনিস সেটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আগেকার দিনে কিন্তু এই শরীরচর্চার অন্যতম একটা মাধ্যম ছিল এই কুস্তি। সুনামগঞ্জ এলাকায় আমি কিন্তু এখনও এই কুস্তির প্রতিযোগিতা হতে দেখি। আমি যখন সুনামগঞ্জে ছিলাম তখন আমাদের অফিসে মাঝে মাঝে কাজ করতে আসতো একটি ছেলে, যে এই কুস্তি করত। ছেলেটি ছিল বোবা, কিন্তু খুব ভালো একজন কুস্তিগির ছিল। বাংলাদেশের এখনও বিভিন্ন এলাকায় এই কুস্তির ব্যাপারটা রয়ে গেছে, আর আগে তো এটা অনেক বেশি ছিল। এই আকবর আলী ভুইয়া এমনই একজন কুস্তিগির ছিলেন, অনেক শক্তিশালী এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন। ওনার উচ্চতা ছিল 6 ফুট 3 ইঞ্চি। আর ছোটবেলা থেকেই উনি খুব বদমেজাজি ছিলেন, অল্পতেই রেগে যেতেন আর অন্যায় সহ্য করতে পারতেন না। যদি দেখা যেত যে কোথাও অন্যায় হচ্ছে, উনি সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়তেন। এই জন্য যারা দুষ্টু প্রকৃতির লোক, তারা এই আকবর আলী ভুইয়ার নাম শুনলেই ভয় পেতেন। তো যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 1995 সালের শেষের দিকে। তখন ডিসেম্বর মাস ছিল, প্রচণ্ড শীত পড়েছিল তখন। তো কোনো এক বৃহস্পতিবার রাত্রে এই আকবর আলীর কাছে 3 জন লোক আসেন। তারা 3 জন প্রায় 2 ঘন্টা ধরে কথা বলেন আকবর আলী ভুইয়ার সাথে। তারা মূলত এসেছিলেন আকবর আলী ভুইয়াকে একটা কাজের জন্য ভাড়া করে নেয়ার জন্য। তো আগেকার দিনে এলাকায় এলাকায় কিন্তু মারামারি হতো, গ্রামে গ্রামে মারামারি হতো। তখন ওই এলাকার লোকজন কি করতো, কোনো শক্তিশালী মানুষকে ভাড়া করে আনতো। তো এই 3 জন আকবর আলী ভুইয়ার কাছে এই কারণেই আসছিলেন, যে তাকে ভাড়া করে নিয়ে মারামারি করাবেন। আসলে তারা যে শুধু মারামারি করাবেন এই জন্য আসছেন, বিষয়টা এরকম না। এনারা ছিলেন খুবই অত্যাচারিত। আর একটা এলাকার কিছু প্রভাবশালী লোক তাদের জমি জমা জোরপূর্বক দখল করে নিতে চাচ্ছে। শুধু এই কয়েকজনের জমি জমা দখল করে নিতে চাচ্ছে বিষয়টা এরকম না, আরও অনেকেরই জায়গা জমি তারা এরকম দখল করে নিচ্ছে, এবং আগেও নিয়েছে, সেগুলো তারা ভোগ দখল করছে। আর শক্তিতে বা লোকদের সাথে পেরে ওঠাটা খুব মুশকিল, মানে ওই গ্রুপের। তারা এর আগেও চেষ্টা করেছে, কিন্তু কখনোই সফল হয়নি। তাই বিভিন্ন লোক মারফত এই আকবর আলী ভুইয়ার কথা শুনে তার কাছে এসেছেন, এবং এসে বলেছেন, আমরা আসলে মজলুম, আমাদের এভাবে অত্যাচার করতেছে, এখন আপনি আমাদের সাথে গিয়ে আমাদের পক্ষে মারামারি করবেন, তাদেরকে পিছু হটাই দিবেন। আমরা কখনোই তাদের সাথে মারামারি করে পারি না, আর আমরা এমনিতেও দুর্বল। এখন এই যে আকবর আলী ভুইয়া নানা, উনি তো ওনার দলের কয়েকজনকে নিয়ে যাবেন, বেশ শক্ত সমর্থ, আর ওই পক্ষের লোকজন তো থাকবেনই। এখন কত টাকা দিতে হবে এটা একটা বিষয়, তবে টাকার থেকেও বড় বিষয় ছিল যে উনি মজলুমের পক্ষে লড়াই করবেন। এটা ওনার জন্য একটা বড়
সৌভাগ্যের বিষয় উনি চিন্তা করেছেন। কিন্তু তারপরেও আসলে একটা জায়গায় যাবেন, সেখানে তো অনেক ক্ষয়ক্ষতিও হতে পারে তার, তাই না? একটা ঝুঁকি নিয়ে যাবেন। ওই পক্ষ থেকে তাকে ওই 1995 সালে 2000 টাকা এবং 2টি ষাঁড় গরু দেওয়ার কথা বলা হয়। এটা কিন্তু ওই সময় প্রেক্ষাপটে বেশ ভালোই একটা সম্মানী আর কি। আর যখনই কোনো এলাকায় পালোয়ান বা কুস্তিগিরদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো, তখন কিন্তু এরকম টাকাও দিতে হতো, ষাঁড় গরু বা গাই গরু এগুলো দিতে হতো। এটা একটা রেওয়াজ ছিল আর কি। তো আকবর আলী ভূঁইয়া বলছে আচ্ছা ঠিক আছে আমি যাব। তখন ওই লোকগুলো আকবর আলী ভূঁইয়াকে 2000 টাকা অ্যাডভান্স দিয়ে যান আর বলেন যে আপনারা যখন ফেরত আসবেন ওখান থেকে তখন আমরা ওই গাই গরু আপনাকে বা ষাঁড় গরু দিয়ে দিব আর কি। তখন আকবর আলী ভূঁইয়া বলছেন ঠিক আছে, তো শুক্রবার আমি ফজরের নামাজ পড়ে রওনা হব, এরকম বলেছেন। আর জুম্মার পরে গিয়ে দেখি কি করা যায়। তো এরপরে তারা বিদায় নিয়েছেন। তো যে কথা সেই কাজ, আকবর আলী ভূঁইয়া এবং তিনি আরও 4 জন পালোয়ানকে নিয়ে এই মোট 5 জন রওনা দিয়েছেন ওই এলাকার দিকে। তো ওই গ্রামটা ছিল হচ্ছে ওই গুথিয়ার বিলের ওপারে। তো যাই হোক, ওনারা ওখানে পৌঁছে গেছেন, দেখলেন যে সবাই তাদের জন্য রেডি। মারামারি করার জন্য পূর্ব নির্ধারিত স্থান যেটা ছিল সেখানে একটা সময় গিয়ে তারা পৌঁছেছেন। আর বিরোধী যে গ্রুপটি ছিল তারাও ছিল খুব ভয়ানক মানুষ, কারণ এরা আগে থেকেই এভাবে মানুষের জমি জমা দখল করতে বেশ সিদ্ধহস্ত। আকবর আলী ভূঁইয়াকে যখনই ওই বিরোধী পক্ষের অনেকে দেখেছেন তখন কিছু লোক পালিয়ে গেছেন যে ওরে আল্লাহ, ওর সাথে লড়াই করে পারা যাবে না, এমন বেধড়ক পিটানি দেবে হাড়গোড় নিয়ে আর ফিরতে পারবো না বাড়িতে। তো কিছু লোক তো পালিয়ে গেছেন। ওই বিরোধী দলে হুজুরের মতো ড্রেস পরা একজন লোক ছিল, কিন্তু এই লোকটা হুজুরের মতো দেখতে হলেও সে মোটেও কোনো হুজুর ছিল না। এই লোকটা ছিল খুবই খারাপ প্রকৃতির একজন মানুষ, কাউকে বান মারা, কালো জাদু করা, এইগুলো করা ছিল তার নিত্যদিনের অভ্যাস। টাকা দিলে সে করতে পারে না এমন কোনো কাজ নাই। মূলত এই লোককেই বিভিন্ন মারামারির সময় নিয়ে আসে। সে কিছু কালো জাদু করে যার প্রেক্ষাপটে নাকি ওই গ্রুপের সাথে সহজে জেতা যায় না। এদিকে কিছু লোক আকবর আলী ভূঁইয়াকে দেখে পালাচ্ছে, তখন ওই যে হুজুরটা সে ওই লোকদেরকে বলল যে আরে ভয় পেও না, এই লড়াইয়ে আমরাই জয়ী হব, আসো আসো, আমাকে চেনো না, এর আগে কতগুলো লড়াই জিতাই দিছি, আসো, ভয়ের কিছু নেই। তো এটা বলার পর বিরোধী লোকদের মনে একটু সাহস আসলো যে আসলেই তো তাই, এর আগেও তো অনেকগুলো মারামারি করছি, অপর পাশে অনেক লোক থাকার পর আমরা অল্প লোক মিলেও জিতে গেছি, সুতরাং এবারও জিতব। তাদের তরফ থেকে প্রথম আকবর আলী ভূঁইয়ার দলকে আক্রমণ করতে লাগলো। সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে আকবর আলী ভূঁইয়া উনি খুবই শক্তিশালী, কিন্তু যেটা আমরা আগেও বলেছি, কিন্তু আকবর আলী ভূঁইয়া সহ তার 4 পালোয়ান সহ তার দলের লোকজন বেধড়ক মার খেয়ে যাচ্ছে, তারা কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারছে না। এই ব্যাপারটায় এই আকবর আলীর কিছুটা সন্দেহ হলো। আকবর আলী এই মারামারির ভিতরে খেয়াল করলেন ওই যে এই হুজুরটা যে সবাইকে সাহস দিচ্ছিল, এই হুজুরটাকে মারামারির সময় কোথাও দেখা যাচ্ছে না, অথচ সে কিছুক্ষণ আগেও বেশ উৎসাহ দিচ্ছিল সকলকে। তাহলে এই লোকটা কোথায় গেল? আকবর আলী ভূঁইয়া চিন্তা করলেন যে এই লোকটাকে খুঁজে বের করতে হবে, নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ব্যাপার রয়েছে। এখন মারামারি করে শক্তি ক্ষয় করার থেকে আগে এইটাকে ধরি। আকবর আলী ভূঁইয়া খুব কৌশলে এই মারামারির ভেতরেই ওই হুজুরকে খুঁজতে লাগলেন। খুব বেশিক্ষণ খুঁজতে হয়েছে বিষয়টা এরকম না, উনি দেখতে পেলেন একটা জায়গায় সে ঘাপটি মেরে বসে আছে, কিন্তু সে যে বসে আছে বিষয়টা এরকম না, সে কিছু একটা করছিল। আসলে ওই যে হুজুরটা একটা বস্তার ভেতরে একটা বিড়ালকে ভরে একটা বাঁশের লাঠিতে পিটাচ্ছে, আর বিড়ালটা ভেতর থেকে তার স্বরে চিৎকার করছে, মিউ মিউ করে চিৎকার করছে। আকবর আলী ভূঁইয়া ওখানে কাছে গিয়ে বলে ওঠেন যে এই ভণ্ড, তুই মারামারি না করে এখানে একটা অবলা পশুর উপর নির্যাতন করছিস না? ও এই তোর জারিজুরি, আয় এখন আমার কাছে আয়। অবাক করা বিষয় হলো এই হুজুর যেন আকবর আলীর কোনো কথাই শুনছেন না। তো
আকবর আলী ভুইয়া ছিলেন খুবই বদমেজাজি। উনি দৌড়ে গিয়ে ওই হুজুরকে কোলে তুলে নিয়ে 2-3টা আছাড় মারেন এবং ওই যে লাঠিটা দিয়ে বস্তার ভেতরে থাকা বিড়ালকে পিটাচ্ছিল ওই লাঠিটা দিয়ে হুজুরকে মন মতো কিছুক্ষণ পিটালেন আর তার পিঠের উপরও বেশ ভালোই আঘাত করলেন। মারের যন্ত্রণা সহ্য করতে না পেরে হুজুর একটা সময় অজ্ঞান হয়ে গেলেন। অবাক করা ব্যাপার হলো যে এই হুজুর অজ্ঞান হওয়ার সাথে সাথে ওই দলের সবাই দৌড়ে পালালো। মারামারি এক পর্যায়ে শেষ হলো, আকবর আলী ভুইয়ার দল জিতে গেল। যখনই ওই হুজুর অজ্ঞান হয়ে গেছেন তখনই নাকি ওই দলের লোকজন হঠাৎ করে দেখেন যে তাদের আগের মতো সেই শক্তি নাই। আর ওই সময়ে অপর পক্ষেও যারা মার খেয়ে যাচ্ছিলেন তারা আসলে অনেক কিছু বুঝতে পারছিলেন না যে কোন দিক থেকে মারে, কে মারে। মানে লড়াইয়ের মাঠে তারা অনেকটা দৃষ্টি বিভ্রম হয়ে গেছে, কোন দিক থেকে মার আসছে খেয়াল করতে পারছেন না। মানে তারা যে আঘাত করবেন হয়তোবা সামনে তারা যেটা দেখছেন সেটা আসলে অ্যাকচুয়াল কোনো কিছু না, পাশ থেকে আঘাত করা হচ্ছে, বা তারা দেখছেন যে পাশ থেকে আঘাত করা হচ্ছে সেটাতে তারা মনোযোগ দিয়েছেন, কিন্তু আসলে আঘাত করা হচ্ছে সামনে থেকে। তখন সামনে থেকে আঘাত করা হলে তারা তো আর সেটাকে প্রতিরোধ করতে পারছেন না। এইভাবেই কিন্তু এই আকবর আলী ভুইয়ার দল মার খেয়ে যাচ্ছিলেন। আর ওই হুজুর অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে সব জারিজুরি শেষ। এরপর পুরো লড়াইয়ের মোড় ঘুরে যায়, আকবর আলীর দল জিতে গেল। তো আকবর আলী তখন ওই যেই গ্রুপটা, ওই গ্রুপটাকে বললেন যে আপনারা খুশি তো? আসলে এখানে ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল, এটা যদি আমি না ধরতে পারতাম আল্লাহর রহমতে তাহলে আজকে আমরা কেউই প্রাণ নিয়ে ফিরতে পারতাম না। তখন অপর পক্ষ থেকে বলা হলো যে আপনাদের সাথে তো আমাদের কথা ছিল যে 2টা গরু দিব, তো আপনি আমাদের কাছ থেকে গরুটা নেন এখন। তখন ওই লোকজন বললেন যে আপনারা আসলে আজকে অনেক কষ্ট করেছেন, লড়াইটা তো এত সহজ ছিল না, শেষ মুহূর্তে এসে আমরা জিতে গেছি, তো আজকে সবাই থাকেন, রাত্রে বেশ ভালো খানা পিনা হোক, সকালবেলা যাবেন। এখন আকবর আলী ভুইয়া বলছেন যে না, এভাবে কোথাও রাত্রে থাকা ঠিক হবে না, যেহেতু একটা লড়াই হয়েছে, আরও অনেক ধরনের ঝামেলা হতে পারে, তাই আমি চলে যাই। বরং আমার সাথে 4জন লোক আসছে, ওরা থাক, ওদেরকে আপ্যায়ন করেন, ওরা না হয় পরের দিন সকালবেলা গরু নিয়ে চলে যাবে। আকবর আলী ভুইয়া যেহেতু থাকতে চাচ্ছিলেন না, এই জন্য ওনারাও আর বেশি মানে জোরাজুরি করেন নাই। আকবর আলী ভুইয়া বিশ্রাম নিয়েছিলেন, নাস্তা পানি করেছিলেন। তো উনি এরপরে আসলে ঘুমিয়ে যান, যেখানে বিশ্রাম করছিলেন ঘুমিয়ে যান, কারণ খুব ক্লান্ত ছিলেন তো আসলে, কখন যে ঘুম চলে আসে বলতেই পারেন না। তো যখন ঘুম থেকে উঠেছেন তখন সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আরও কিছু হালকা নাস্তা পানি করে ওনার একটা লাঠি ছিল, সেই লাঠিটা নিয়ে রওনা দিয়েছেন। তখনও কিন্তু ওই লোকজন বলেছিলেন যে আসলে এখন যাবেন না, থাকেন না আজকে, কিন্তু উনি আবার খুব জেদি মানুষ, তো উনি থাকবেনই না, যাবেনই, কি আর করা, একাই রওনা দিয়েছেন। আর ওনার লোকজন পরের দিন আসবেন আর কি। তো ওই এলাকার লোকজন তারা বেশ কিছুটা পথ তাকে এগিয়েও দিয়ে এসেছিলেন এবং একটা হারিকেনও দিয়েছিলেন, হারিকেনের আলো দিয়ে যাতে আস্তে আস্তে উনি যেতে পারেন আর কি। আকবর আলী উনি বিলের কাছে আসতে আসতে বেশ রাতই হয়ে গিয়েছিল। ঘাটে গিয়ে দেখেন কোনো মাঝি নেই, কারণ হলো ওই দিন এলাকায় মারামারি হওয়ার কারণে সবাই ভীত সন্ত্রস্ত ছিল, আর অধিকাংশ মানুষ এই লড়াইয়ে সামিল হওয়ার কারণে সবাই ক্লান্ত ছিল, তাই হয়তোবা কোনো মাঝিকে এখন দেখা যাচ্ছে না। এখন আকবর আলী তো ফেরত যাওয়ার লোক না, উনি তো তার বাড়িতে যাবেনই, সে যেভাবেই হোক যাবেন। উনি বিলের কাছে বসে থাকেন অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যায়, কোনো মাঝি আসে না। হঠাৎ করে এই আকবর আলী দেখতে পান বিলের কোনা ঘেঁষে একটি ছোট নৌকা আসছে। মনে হচ্ছে একজন মধ্যবয়স্ক লোক এই নৌকাটা বেয়ে আসেন। নৌকাটা কিন্তু একদম ছোট, 2 জনের উপরে লোক উঠাই যায় না। আকবর আলী উনি সাথে সাথে দাঁড়িয়ে যান, হারিকেনের আলোতে ওই মধ্যবয়স্ক লোকের চেহারাটা একটু দেখার চেষ্টা করেন। যখনই ওই হারিকেনটা কি করেছেন, একটু এগিয়ে দিয়ে ওই লোকের চেহারাটা, মানে তার মুখের দিকে এগিয়ে দিয়ে লোকের চেহারাটা একটু দেখার চেষ্টা করেছেন। তার চিন্তা ছিল যে এই লোকটা তার পরিচিত কেউ কিনা, কিন্তু অবাক কাণ্ড, মনে হলো কোনো অদৃশ্য শক্তি আকবর আলীর হাতে খুব জোরে একটা বাড়ি মারল, আর সাথে সাথে হারিকেনটি পানির মধ্যে পড়ে গেল। তখন আকবর আলী ভুইয়া কিছু বলার আগেই ওই মাঝি বলে উঠল, বাবা এই জায়গাটা ভালো না, তাড়াতাড়ি নৌকায় ওঠো।
আকবর আলী চিন্তা করেছেন হয়তোবা তাকে ফলো করতে করতে যারা মার খেয়েছে আজকে এদের কেউ আবার চলে আসলো কিনা। উনি তাড়াতাড়ি নৌকায় উঠে পড়লেন কোনো সাত পাঁচ না ভেবেই। মাঝি নৌকা চালাতে লাগলো। বিলের মাঝ বরাবর আসার পর ওই মধ্যবয়স্ক লোকটি আকবর আলীকে বলল, আকবর, অনেক শক্তি তোর, তাই না? কোনো কিছুরই তো পরোয়া করিস না, যে কোনো যুদ্ধেই তুই জিতে যাস। ভালো ভালো, খুব ভালো রে, খুবই ভালো। হঠাৎ করে তুই তুকারি এই ধরনের কথা শুনে আকবর আলী একটু অবাকই হন। তখন আকবর আলী বলেন যে, মুরব্বী, আপনি কিভাবে জানেন যে আমি এই ধরনের লোক? আপনার সাথে তো আগে কখনো দেখা হয়েছে বলে আমার মনে হয় না। তখন ওই মধ্যবয়স্ক লোকটি বলে ওঠে, তোমাকে চেনে না এমন লোক তো আসলে 13 খাদা এলাকায় নাই। তখন আকবর আলী বলেন, ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি কিভাবে আপনি আমাকে চেনেন। পুরো বিলের ভিতরে আকবর আলী আর ওই মাঝি ছাড়া অন্য কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। সাধারণত নৌকা চললে নৌকাতে হারিকেন থাকে বা কুপি থাকে, বা কারো হাতে যদি লাইট থাকে লাইটটা মাঝে মাঝে জ্বালায়, বোঝা যায় যে ওখানে কেউ আছে, কিন্তু না, কেউ নাই, কোনো আলোই নাই পুরো বিলের মধ্যে। যেই বিল পার হতে আকবর আলী লাগবে 20 মিনিট, মনে হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে, তাও এই বিলের কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। খুব যে একটা অন্ধকার ছিল তাও না, ওদিন পূর্ণিমা না থাকলেও চাঁদের আলো ছিল, মোটামুটি দেখা যাচ্ছিল আর কি। ওই নৌকাটি ছিল অনেক ছোট। নৌকার এক মাথায় মাঝি ছিল, আর এক মাথায় ছিল আকবর আলী। আকবর আলী তো বদমেজাজি স্বভাব। উনি বলে উঠছেন, এই মুরব্বী, আপনি একটু জোরে চালান না, আর যদি এত কষ্ট হয় আপনার চালাতে তাহলে বইটাটা আমাকে দেন, আমি চালাই। তখন মুরব্বী বলে উঠলেন, ওরে আকবর, সব কাজ সবাই পারে না। এই কথা শোনার পর আকবর আলী তো রেগে গেলেন, বললেন, ছোটবেলা থেকে আমি নৌকা চালাই, আর আমারে বলেন যে সব কাজ সবাই পারে না? না, দেন দেন, বৈঠাটা দেন। তখন ওই মাঝি বৈঠাটা আকবর আলীর হাতে তুলে দেন। অবাক করা বিষয় হচ্ছে, বৈঠাটা দেওয়ার সময় কেন যেন তার মনে হচ্ছিল ওই মাঝির হাতটা অনেক লম্বা। কিন্তু আকবর আলী তো উনি নৌকা চালাবেনি, ওইদিকে আসলে অতটা খেয়াল করেন নাই। একবার ওনার মনে যে হয় নাই তা কিন্তু না। তো উনি বৈঠা দিয়ে পানিতে আঘাত করে নৌকা বাইতে লাগলেন, মানে নৌকা চালানো শুরু করলেন আর কি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এই নৌকাটা 1 ইঞ্চিও সরল না। একদিক থেকে চালাচ্ছেন, কিন্তু মনে হচ্ছে যে 1 ইঞ্চিও নৌকা নড়ে না। উনি ওনার শরীরে সমস্ত শক্তি দিয়ে নৌকা বেয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু না, নৌকা ওখানেই রয়েছে। আকবর আলীর শরীর দিয়ে দরদর করে ঘাম বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু খুব ঠান্ডা, ঘাম বেরিয়ে যাচ্ছে, তবু নৌকা ওখান থেকে নড়ে না। মনে হচ্ছে নৌকা ওখানে ফ্রিজ হয়ে গেছে, মনে হচ্ছে পানি ফ্রিজ হয়ে গেছে, পানি বরফ হয়ে গেছে, ওর মধ্যে নৌকা আটকে গেছে, এমনটা মনে হচ্ছে। তখন আকবর আলী কোন একটা বিপদের আভাস পান। উনি বুঝতে পারেন যে উনি একটা বিশাল বিপদে পড়ে গেছেন, কারণ এমনটা হওয়ার কথা না। ওই সময় ওই মধ্যবয়স্ক লোকটা আবার কথা বলে উঠল, বলল, আরে আকবর, তোকে তো আমি আগেই বলছিলাম সব কাজ সবাই পারে না। তুই কি ভাবছিলি তুই আমার হুকুম ছাড়া নৌকা চালাবি? দে বৈঠাটা আমার কাছে দে। এই কথাটা বলার সময় ওই মধ্যবয়স্ক লোকের ভয়েসটা একটু অন্যরকম লাগলো। মধ্যবয়স্ক লোকটা বলল, আকবর, দে বৈঠা দে। এটা বলে মধ্যবয়স্ক লোক তার হাত আকবর আলীর দিকে বাড়িয়ে দিল। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, ওই মাঝির হাতটা পুরোপুরি আকবর আলীর মুখের কাছে চলে এলো। তার মানে হাতটা কত বড়! আকবর আলী ছিলেন খুবই সাহসী এবং শক্তিশালী, তবুও তার শরীর দিয়ে এখন ভয়ে ঘাম ঝরা শুরু হয়ে গেল। একটু আগে তো নৌকা চালাতে না পেরে ঘাম ঝরছিল, এবার ভয়ে ঘাম ঝরা শুরু হয়েছে। আকবর আলী ভয়ে ভয়ে বলল, আমি চিনতে পারছি তুই কে। তখন ওই মাঝি ভয়ঙ্কর সুরে হাসতে লাগলো এবং বলল, আকবর, এতই যখন বুঝিস তাহলে খালি খালি আমার শরীরে আঘাত করলি কেন? তখন আকবর আলী বলল, আমি তো আপনার গায়ে আঘাত করিনি, আপনি কি সব বলছেন? আকবর আলী কিন্তু ভয় পাচ্ছেন, তারপরও এইভাবে কথা বলছেন। তখন ওই অবয়বটি নৌকার উপর দাঁড়িয়ে গেল। আকবর আলী চাঁদের হালকা আলোতে দেখেন ওই মধ্যবয়স্ক লোকটা সারা শরীরে শুধু লোম আর লোম, আর মুখের দিকে তাকালে
এমন ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেন যে চেহারাটা এত ভয়ঙ্কর যে কোনো স্বাভাবিক মানুষ এই ভয়ঙ্কর চেহারা দেখলে সইতে পারবে না। আকবর আলী তো খুব সাহসী ছিলেন, উনি তখনও এইটার সাথে কথা বলে যাওয়ার চেষ্টা করছিলেন, মানে এটাকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছিলেন। আকবর আলী বললেন, আমি কিছু বুঝছি না, আমি আপনাকে কিভাবে আঘাত করলাম, আমাকে একটু বলবেন যে আমি আপনাকে কখন আঘাত করছি? তখন ওই অবয়বটা বলে উঠল, তুই যে হুজুরকে পিটিয়েছিলি বাঁশের লাঠি দিয়ে, আমি হচ্ছি সেই হুজুরের পালিত জিন। তুই মূলত তখন আমাকেই আঘাত করেছিলি। তুই যখন আমাকে পিটিয়ে নিজেকে অনেক বীর পুরুষ মনে করেছিলি, আসলে তুই এতটা বীর পুরুষ না, এখন যা বুঝলাম। আকবর রে, আমি তোকে এখন এমন ভাবে মারবো, পুরো মানব জাতি, বিশেষ করে তোর এলাকার যারা আছে অন্তত, তারা সারা জীবন মনে রাখবে তোর করুণ পরিণতির কথা। আকবর আলী কিন্তু ভয়ে একদম শেষ হয়ে যাচ্ছেন, কিন্তু তারপরও ওই অবয়বটার সাথে কথা বলার চেষ্টা করছিলেন যে কোনোভাবে একটু বুঝিয়ে শুনিয়ে কিছু করা যায় কিনা। আকবর আলী বলেন, আমি তো না বুঝেই মারছি, আমি কি বুঝলে তোকে মারতাম? তখন ওই অবয়বটি বলে ওঠে, আসলেই তো সাহস দেখে অবাক হই, তুই এতক্ষণে আমাকে কত সম্মান করছিলি, আপনি করে বলছিলি, যখনই আমি বললাম আমি জিন, আর তখনই তুই আমার সাথে তুই তুকারি শুরু করে দিলি। তোর তো খুব সাহস রে, কিন্তু এটাই তোর সাহসের শেষ পরিচয়, মনে রাখিস। এখন বল, খুব ভালো করে বল, তোর লাশের টুকরোগুলো কি তোর বাসায় পৌঁছে দেব, নাকি এই বিলের মাঝ বরাবর গেড়ে রাখবো? এই কথা শোনার পর আকবর আলী আসলে ভয়ের চূড়ান্ত সীমানায় পৌঁছে যান। কারণ হলো, আকবর আলী খুব ভালোভাবেই জানতেন যে চতুর্দিকে পানি, আর বিলের ঠিক কোন জায়গায় আছেন উনি বুঝতেও পারছেন না। এইখানে আসলে এইটার সাথে কোনোভাবেই উনি পারবেন না। যদি একবার পানির মধ্যে নিয়ে যেতে পারে এই অবয়বটা, তাহলে ওনার মৃত্যু নিশ্চিত। আর নৌকাটাও ছোট, অত বড়ও না, কোনোভাবেই এই নৌকায় ধস্তাধস্তি করে বেশিক্ষণ টিকে থাকা যাবে না, একবার গড়ান দিলেই পানির মধ্যে পড়ে যাবে। এদিকে আকবর আলী তো ভয়ের কণ্ঠে, মানে ভয়ার্ত কণ্ঠে বলে দেওয়ার চেষ্টা করছিলেন আর কি, যতটুকু পারছিলেন, যে আমার ভুল হয়েছে, ক্ষমা করেন, আমি আপনাকে চিনলে তো কোনোভাবেই এরকমটা করতাম না, আমি তো একটা দুষ্টু লোককে আঘাত করছিলাম, যে অহেতুক একটা জুলুমকারীর পক্ষ নিয়ে অন্যদেরকে সে হারানোর চেষ্টা করছিল, আমি তো এই জন্য করছি এটা, আর আমাকে মারবেন না, বাড়িতে আমার ছোট ছোট বাচ্চা আছে। এই কথা বলার সাথে সাথে ওই অভাবটা বলে ওঠে যে, বাচ্চাদের কথা বললেই আমারও বাড়িতে বাচ্চা আছে, কিন্তু মনে রাখিস, আমরা কিন্তু সব সইতে পারি, কিন্তু অপমান সইতে পারি না। তুই আমার গায়ে হাত দিয়ে অপমান করছিস, কিন্তু আমি তো বদলা নেবই, যেহেতু বাচ্চার কথা বলছিস, আমার মনে দয়া হইছে, যা, তোকে আমি জানে মারবো না। তখন আকবর আলী বুঝতে পারেন যে জানে না মারলেও মায়ের ওনাকে খাইতেই হবে। এরপর উনি কথা বলা বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে থাকেন, আর এরই মধ্যে ওই অবয়বটার আকার অনেক বড় হয়ে যায়। ওই অবয়বটা কিন্তু আকবর আলীর থেকেও বেশ চালাক ছিল। যখন আকবর আলী উনি আয়াতুল কুরসি পাঠ করছিলেন, তখন এই অবয়বটা কি করেছে, ওই যে নৌকার বৈঠাটা কি করেছে, বৈঠার যেই একটা হাতল থাকে, ওই হাতলটা আকবর আলীর মুখের মধ্যে ঢুকাই দিছে, যাতে করে আকবর আলী আয়াতুল কুরসি পাঠ করতে না পারেন। এদিকে আয়াতুল কুরসি তো উনি পাঠ করতে পারছিলেন না। আসলে এরপর কি হয়েছে উনি ঠিক ভালো করে আসলে বলতেও পারেন না, শুধু এতটুকু জানেন ওনার শরীরে অনেকবার আঘাত করা হয়েছে, উনি তো বেহুশ হয়ে গিয়েছিলেন। সকালবেলা এই যে আকবর আলীর ওই 4 পালোয়ান যখন গরু নিয়ে বাসায় যাচ্ছিলেন আর কি, তখন আকবর আলীকে ওই পথেই বেহুশ অবস্থায় পান। তারা ওই সময় গরু নিয়ে বাসায় না গিয়ে দ্রুত যেই বাড়ি থেকে তারা রওনা দিয়েছিলেন, রাত্রে ছিলেন আর কি, ওই বাড়িতে আকবর আলীকে নিয়ে যান। আসলে গ্রামে তো আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না, প্রাকৃতিক উপায়ে তারা যেই ট্রিটমেন্টটা করার দরকার সেটা করে দিয়েছিলেন। 2 দিন ওখানেই ছিলেন। এরপর আকবর আলীকে নিজের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
8 মাস, টানা 8 মাস উনি কোনো কথা বলতে পারেন নাই। 8 মাস পর উনি যখন কথা বলতে পেরেছিলেন, এরপর এই ঘটনাটা উনি বর্ণনা করেছিলেন। ইশারা ইঙ্গিতে বলেছিলেন, কিন্তু ইশারা ইঙ্গিতে তো খুব ভালো বোঝা যায় না। মূলত ওই যে বৈঠার একটা অংশ ওনার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এতে করে ওনার গলায় মারাত্মক আঘাত লাগে। মূলত এইটার কারণেই উনি কথা বলতে পারতেন না। তাছাড়া ওই জিনেরও কিছু প্রভাব ছিল, যার ফলশ্রুতিতে উনি আসলে পরিপূর্ণভাবে কথা বলতে কখনোই পারেন নাই ওই 8 মাস। 8 মাস পর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে স্বাভাবিক হয়। উনি এখনও ওই ভয়ঙ্কর রাতের কথা ভুলতে পারেন না। প্রিয় লিসেনার্স, আসলেই এরকম কিন্তু অনেক ঘটনা রয়েছে, বিশেষ করে হাডুডু খেলা, তারপর নৌকা বাইচ, এই ধরনের খেলাগুলোতেও ব্ল্যাক ম্যাজিকের কিছু ব্যাপার থাকে। এই ঘটনাটি আমি যখন পড়ার পর আমি কয়েকজনের সাথে আলোচনা করছিলাম, তখন আমার অনেক দিনের জানা, মানে এটা ভুলেই গিয়েছিলাম আসলে। ছোট ঘটনা তো আমার আসলে মনে ছিল না, তখন নৌকা বাইচ সংক্রান্ত একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে যায়। আজকের এপিসোডে আমি সেই ঘটনাটি বলবো না, কারণ হচ্ছে ঘটনাটির আরও কিছু তথ্য আমাকে সংগ্রহ করতে হবে। এটা রাজবাড়ির গোদার বাজার যে এলাকাটা, যারা রাজবাড়ির আছেন তারা চিনে থাকবেন। এখন ওইভাবে নৌকা বাইচ ওখানে হয় না, কিন্তু একটা সময় ওখানে যে ছোট নদীটা ছিল, পদ্মার শাখা নদী, ওখানে নৌকা বাইচ হতো, বেশ আয়োজন করে হতো, আমরাও দেখতে যেতাম। মূলত ঘটনাটি ওই গোদার বাজারেরই নৌকা বাইচকে কেন্দ্র করে। তো ওইটার আরও কিছু তথ্য আমি সংগ্রহ করব ইনশাল্লাহ, যেহেতু অনেক দিন আগের ঘটনা। এটা করার পর ইনশাল্লাহ আমি সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করব যে সেই ঘটনাটি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। শ্রোতাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আফনান। আজকে আপনাদেরকে একটি স্টোরি শেয়ার করব। আমি গত কয়েকদিন আগে ভৌতিকগত পেজে আলিফ ভাইয়ের সঙ্গে লাইভে এসেছিলাম। আমি বলেছিলাম যে আমাদের রাজবাড়ী জেলার লাশকাটা ঘর কেন্দ্রিক একটি স্টোরি আমি আপনাদেরকে শেয়ার করব। তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমি চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে একটি স্টোরি শেয়ার করার জন্য। ঘটনাটি 1998 সালে। 1998 সালে বাংলাদেশের সবচাইতে দীর্ঘস্থায়ী বন্যা সংগঠিত হয় এবং আমার যে জেলা রাজবাড়ী, সে রাজবাড়ী জেলার অনেক জায়গা, বিশেষ করে তখন যদিও বাঁধ ভেঙে যায়নি, কিন্তু বাঁধের অপোজিট পাশে প্রায় সকল জায়গাটি, মানে চরাঞ্চলের সকল জায়গায় একদম প্লাবিত হয়ে যায়। এবং চরাঞ্চলের যে মানুষরা, তারা যেটা করে সেটা হচ্ছে তাদের ওই ঘর বাড়িগুলো ভেঙে নিয়ে এসে বাঁধের দুপাশে তারা টেম্পোরারি মানে আবাসস্থল সেটা তারা তৈরি করে এবং ওখানেই তারা থাকা শুরু করে। ওই সময় ব্যাপক সাহায্য সহযোগিতাও সরকার থেকে তখন করা হচ্ছিল। তো আমার ঘটনাটি ঠিক ওই সময়ের এবং ওই বাঁধের পাশের একটি পরিবারকে নিয়ে। 1998 সালে যখন এই বন্যাটা সংঘটিত হয়েছিল, এই যেই জায়গার কথাটা আমি এখন বলবো, সেই জায়গাটি হচ্ছে রাজবাড়ী জেলার একদম সদর থানার মধ্যে সোনাকান্দর নামক একটা জায়গা আছে। এই সোনাকান্দর স্থানে, এই সোনাকান্দর যে জায়গাটা, সেটি একদম রাজবাড়ী যে শহর রক্ষাকারী যে বাঁধ, যেটা সে বাঁধের পাশে। এবং বাঁধের ওই পাশে যে জায়গাটা, এই জায়গাটার এখন নাম হচ্ছে মৌলবীর ঘাট। যদিও একটা সময় এখানে এই ঘাটটা ছিল না, সেখানে নদী প্রায় ওখান থেকে আরও প্রায় 1.5-2 কিলোমিটার ভিতরে ছিল, কিন্তু 2006-07 সালের দিকে নদী ভাঙনে আস্তে আস্তে ওই নদীটা আরও কাছে চলে আসে, মানে একদম বাঁধের কাছে এখন চলে আসছে আর কি। তো যখন 98 সালে বন্যাটি হয়, তখন ওই যে সমস্ত লোকজন যারা চলে আসে বাঁধের পাশে ঘরবাড়ি ভেঙে নিয়ে, তখন সেই সাথে একটি পরিবারও আসে যারা ওই চরাঞ্চলে বসবাস করতো, ওই পাশে বাঁধ থেকে আরও প্রায় 1.5-2 কিলোমিটার ভিতরে। সঙ্গত কারণে আমি ওই পরিবারের যিনি কর্তা, তার নামটি বলছি না। কোনো একদিন হঠাৎ করে ওনার মেয়ে বিষ খেয়ে সুইসাইড করে। কি কারণে এটা জানা যায়নি, হয়তো বা রাগারাগি করেছে, এরকমই যতদূর জানা গেছে আর কি, এতটুকু, মানে আসল মেইন কারণটি জানা যায়নি।
বাসা রাগারাগি হয়েছে, যেহেতু ওই মেয়ের বাবা কৃষি কাজ করতো, বাসায় কীটনাশক বা এই টাইপের কিছু সার, বিষ জাতীয় কিছু সার বাসায় রাখা থাকতো। তখন এরকম বিষাক্ত সার খেয়ে মেয়েটি সুইসাইড করে। সময়টি সন্ধ্যার ঠিক পরপরই মেয়েটি মানে সুইসাইড করে আর কি। যখন বিষয়টি চারিদিকে জানাজানি হয়ে যায় তখন থানায় খবর দেওয়া হয়। থানা থেকে পুলিশ এসে লাস্ট পোস্টমর্টেমের জন্য নিয়ে যায়। পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়ার পরে একটা বিপত্তি দেখা দেয়। সেটা হচ্ছে যে ওই সময়ে যে ডোম আসার কথা আর কি, মানে যিনি ডোম সাধারণত লাশটি কাটেন, তো এই ডোম আবার খুব অসুস্থ ছিল, প্রচণ্ড জ্বর। এখন তার শারীরিক অবস্থা আসলে ওরকম এসে কাজ করার মতো ছিল না, কিন্তু তারপরেও যেহেতু সে ছাড়া আর কোনো উপায়ও ছিল না, রাতের বেলা তাকে অনেক রিকোয়েস্ট করা হয়, পেমেন্ট বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়, তারপরেও সে রাজি হচ্ছিল না। কিন্তু তারপরে মানবিক দিক চিন্তা করে যে লাশ এভাবে পড়ে থাকবে, এই অসুস্থ শরীর নিয়েই সে আসে লাশ কাটার জন্য। রাজবাড়ির যে লাশ কাটা ঘর যেটি রয়েছে, রাজবাড়ি সদর হসপিটালের মধ্যে কিন্তু লাশ কাটি ঘরটি না। অন্যান্য জায়গায় দেখি যে আমরা যে মর্গ, যেটা হসপিটালের যে মর্গটা, সেটা হসপিটালে থাকে, কিন্তু লাশ কাটার ঘর যেটা যেখানে লাশ কাটা হবে, এটি কিন্তু সাধারণত আমরা দেখি বিভিন্ন জায়গায় সদর হসপিটালের এরিয়ার বাউন্ডারির মধ্যেই থাকে। কিন্তু রাজবাড়ির ক্ষেত্রে এটা ব্যতিক্রম। বহু আগে থেকে, অনেক আগে থেকেই এই লাশ কাটা ঘরটি রাজবাড়ির মেইন শহর থেকে একদম একটু সাইডে, এটি রাজবাড়ি সরকারি কলেজ যেটি রয়েছে, এই রাজবাড়ি সরকারি কলেজের থেকে একদম পাশেই একটি জায়গাতে, এই জায়গাটির নাম হচ্ছে ড্রাই আইস ফ্যাক্টরি। তো ওই সময় ওই জায়গাতে একসময় ড্রাই আইস ফ্যাক্টরি ছিল, কিন্তু এখন তো সেটি নাই, কিন্তু ওই জায়গাটির নাম হচ্ছে ড্রাই আইস। তো ওই ড্রাই আইস নামক স্থানে এই লাশ কাটা ঘরটি এখনও রয়েছে। তো ফার্স্টের দিকে লাশ কাটা ঘরটি এটা ছিল একটা টিন শেড ঘর, টিনের মানে হাফ ওয়াল ছিল, ওয়াল থেকে টিনের মধ্যবর্তী জায়গায় মানে এটাকে নেট দিয়ে চতুর্দিকে ঘেরা ছিল আর কি। মানে আমরা মুরগির যে কিছু ঘর দেখি যেরকম, ঠিক অনেকটা সেরকম আর কি। তো উপর দিকে এরকম নেট দিয়ে একটু ঘেরা ছিল, সেখানে কোনো জানালা ছিল না, জাস্ট একটি দরজা ছিল। তো এই লাশ কাটা ঘরটি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এরকমই। ওখানে লাশ নিয়ে আসা হয়, একজন ডাক্তারও আসেন, থানা থেকে একজন সাব ইন্সপেক্টর আসেন। এখন লাশ কাটা হবে, ডোম তার যেই প্রিপারেশন, সেই প্রিপারেশন নিয়ে সেখানে আসে আর কি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে লাশ যখন বাসা থেকে নিয়ে আসা হয়, নিয়ে আসার সময় যখন পুলিশ নিয়ে আসার সময় তখন লাশের চোখ কিন্তু খোলা ছিল। তো যেহেতু সুইসাইড করে মারা গিয়েছে, অনেকে হাত দিচ্ছিল না। যদি কোনো দেখা গেল পুলিশ এসে রাগারাগি করতে পারে যে আপনারা হাত দিয়েছেন কেন, কোনো আলামত নষ্ট হয়ে গেছে, আপনারা মেরে ফেলেছেন, এরকম কোনো কথা বলতে পারে, যার জন্য লাশের গায়ে কেউ হাত দেয়নি, কেউ চোখটা বন্ধও করে দেয়নি। লাশের চোখ খোলা ছিল। লাশটিকে যখন ওই আমরা যেটাকে মাদুর বলি, পাটি বলি, খেজুরের পাতার পাটি আর কি, এরকম একটা পাটিতে মুড়িয়ে লাশটি নিয়ে আসা হয়। তো লাশটি যখন লাশ কাটা ঘরে মানে ঢোকানো হয়, যখন সেটি খোলা হয়, খোলার পরপরই মানে ওই ডাক্তার ওই পুলিশকে ডেকে বলে যে আচ্ছা, আপনি বললেন যে এই লাশটি সন্ধ্যার পরে মারা গেছে, কিন্তু এই লাশের চেহারাটা এমন কেন? তখন সবাই খেয়াল করে যে লাশের চেহারাটা অত্যন্ত কালো হয়ে গেছে এবং চেহারাটা বেশ বিকৃত হয়ে গেছে। পুলিশ বলে এ তো বিষ খেয়ে মারা গেছে, হয়তোবা এই কারণে চেহারাটা এরকম খুব কালো দেখা যাচ্ছে, কিন্তু অনেক কালো হলেও এতটা বিকৃত তো হওয়ার কথা নয়। তারপরেও ডাক্তার যিনি আছেন উনি চিন্তা করেন হয়তোবা কীটনাশক যেটি সে খেয়েছিল, খুব বেশি পরিমাণে খেয়েছিল, হয়তোবা তার রিয়াকশনেই চেহারাটা খুব বেশি মাত্রায় বিকৃত হয়ে গেছে, এরকমই তারা মানে ভাবে আর কি। যাই হোক, পুলিশ কিন্তু লাশ কাটার সময় সাধারণত থাকে না, সে বাইরে থাকে, একজন ডাক্তারের উপস্থিতিতে লাশ কাটা হয়। ওই সময়ে
ওই লাশ কাটা ঘরের মধ্যে 100 মানে এখন যে আমরা যে এলইডি বাল্ব দেখি তখন তো এগুলো ছিল না, তখন ওই হলুদ যেই বাল্বগুলো ছিল 100 ওয়াটের একটি ভাল্ব লাগানো ছিল ওখানে। তো ওই 100 ওয়াটের ভাল্বেই সাধারণত কাজটা করা হতো আর কি ওই আলোতে। যখন ডোম লাশ কাটা শুরু করে, মানে ফার্স্ট তার যে কাজটা মাথার থেকে লাশ কাটা শুরু করে যখন ফার্স্টে, তখন এরকম মানে কাজ শুরুর মাত্র কয়েক মিনিটের মাথায় হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তো যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন যেহেতু ডোম শারীরিকভাবে একটু অসুস্থ ছিল, তার জ্বর ছিল, তখন ওই কাটার সময় ওই ঠিক কাটারত অবস্থায় ইলেকট্রিসিটি চলে যায় যেহেতু, তো যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন ওই হঠাৎ করে ওনার হাতটা একটু মানে ঠিক যেই লাইন ধরে লাশটি কাটার কথা ছিল সেখান থেকে একটু অন্য জায়গায় ওনার মানে চাকুটা পড়ে যায় আর কি। তখন ওইখানে থাকা যে ডাক্তার এবং ডোম, বাইরে থাকা পুলিশ এবং ভ্যানওয়ালা একজন ছিল, নাম তার মোজাম্মেল। এই ঘটনাটি বেসিক্যালি মোজাম্মেলের কাছ থেকেই শোনা। ওই ভ্যানওয়ালা যে ছিল মোজাম্মেল, ওনারা স্পষ্টভাবে সবাই শুনেছে যে হঠাৎ করে ভিতর থেকে উফ এরকম একটি শব্দ সবাই শুনেছে। এটা যে শুধু ডোম শুনেছে বা ডাক্তার শুনেছে তা কিন্তু না, লাশ কাটা ঘরের ভেতরে যারা ছিল, যে 2 জন ছিল এবং বাইরে 2 জন ছিল, এই 4 জন ব্যক্তি একত্রে শুনেছে সেটা। এবং এই মেয়েলি কণ্ঠে এই উফ শব্দটি শোনার পর সবাই বেশ চমকে ওঠে, কি ব্যাপার এরকম শব্দ। তো বাইরের থেকে পুলিশ নক করে যে কি ব্যাপার এরকম শব্দ পেলাম। ওরা বলে হ্যাঁ আমরাও তো এরকম শব্দ পেলাম, কিন্তু ইলেকট্রিসিটি তো চলে গেছে, তো দেখি আলোটা জ্বালিয়ে নেই। তো ওনাদের কাছে আলোর ব্যবস্থা ছিল। এটা কিন্তু মাত্র ইলেকট্রিসিটি চলে যাওয়ার মাত্র 1 মিনিটও না, মানে এই সময়ের মধ্যে এই ঘটনাটি আর কি, মানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার সাথে সাথে এই ঘটনা। তখন সেখানে হারিকেন জ্বালানো হয়। হারিকেন জ্বালানোর পরে কিন্তু একটা অদ্ভুত জিনিস খেয়াল করা যায়, সেটা হচ্ছে লাশটি যখন নিয়ে আসা হয় তখন কিন্তু লাশের চোখটি ছিল খোলা, কিন্তু এখন দেখা যাচ্ছে লাশের চোখ কিন্তু বন্ধ। এটি কিন্তু সবাই খেয়াল করে। তখন ডাক্তার চিন্তা করে বা অন্যরা চিন্তা করে হয়তোবা লাশ যেহেতু কাটা হয়েছে, শরীরের কোনো অর্গানে যেহেতু হয়তোবা টান লেগেছে বা কোনো রগ কেটে গেছে, হয়তোবা এই কারণে হয়তোবা চোখ বন্ধ হয়ে গেছে। সবাই এটাই ভাবে। হারিকেন জ্বালানো হয়, বাদবাকি প্রক্রিয়া শুরু করা হয়। যখন হারিকেন জ্বালানোর পরে আবার ডোম তার কাজ শুরু করে, ঠিক 5 মিনিটের মাথায় এই ডোম এবং ডাক্তার যিনি ভিতরে ছিলেন, যে ডাক্তার, মানে 2 জনই ফিল করছিলেন যে খুব ঠান্ডা কোনো একটা কিছু তাদের মানে মাথার পেছনের যে মানে আমাদের একটা রগ রয়েছে, তো এই রগ দিয়ে মনে হলো ঠান্ডা কোনো কিছু সারা আমাদের শির দ্বারা, মানে আমাদের শির দ্বারা রয়েছে। অনেক সময় আমরা খুব ঠান্ডা কোনো কিছু শির দ্বারা বেয়ে কোনো শীতল অনুভব করি। তো ওনাদের কাছে মনে হলো যে খুব ঠান্ডা কিছু একটা বিষয় বা কোনো একটা জিনিস তাদের শির দ্বারা বেয়ে সমস্ত শরীরে মানে একটা ঠান্ডা অনুভূতি সৃষ্টি করলো। তো তখন বেসিক্যালি ডাক্তার এটা ফিল করার পর উনি আসলে ওরকম তেমন কিছু মনে করেনি। উনি চিন্তা করেছে হয়তোবা মানে আশেপাশে একটু হালকা বাতাস হচ্ছিল, উনি মনে করেন হয়তোবা বাতাসের কারণে এরকমটা হয়েছে। আর ওইদিকে ডোম, তারও কিন্তু এরকম বিষয়টি হয়েছে, কিন্তু সেও কিন্তু ফার্স্টে বলেনি। এই যখন হারিকেনের আলোতে 5 মিনিট কাজটি করা হলো, দম করে হারিকেনটা নিভে গেল। অথচ হারিকেন নিভে যাওয়ার কোনো কারণ ছিল না, এমন কোনো দমকা বাতাসও সেখানে ছিল না, হারিকেনেও তেল ছিল, হারিকেনটা ভালো ছিল এবং খুব ভালো করে চেক করেই হারিকেনটা ধরানো হয়েছিল।
হারিকেনটা নিভে যাওয়ার কারণ কি? যেহেতু ওপারে পাশে ম্যাচ ছিল, ডোম যে কাজটি করে সে করে আবার ম্যাচটি ধরায়। ম্যাচটি ধরানোর পরে এবং হারিকেনটাকে পুনরায় জ্বালানো হয়। জ্বালানোর পরে আর একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করা যায়, সেটা হলো এখন কিন্তু লাশের চোখটি আর বন্ধ নাই। এখন দেখা যাচ্ছে ওই যে প্রথম সময়ে যখন যেরকম লাশের চোখটি খোলা ছিল, ঠিক তেমন লাশের চোখ খোলা। তখন ডোম এবং ডাক্তার উভয়ই অবাক হন যে কী ব্যাপার, হারিকেনের আলো বন্ধ হওয়ার আগেই না দেখছিলাম যে লাশের চোখ বন্ধ, এখন আবার খোলা, শুরুতে যেমন ছিল খোলা, ঘটনা কি? তখন ডোম একটু ভয় পাওয়া শুরু করে। আমরা জানি ডোমরা যখন লাশ কাটে তখন ওরা কিন্তু একটু ড্রিঙ্ক করে না, এটা আমরা অনেকেই জানি। কিন্তু ডোম যেহেতু শারীরিকভাবে অসুস্থ ছিল, জ্বর ছিল, এই জন্য এই জ্বরের উপরে উনি আর কোনো ড্রিঙ্ক করেননি। উনি স্বাভাবিকভাবেই এই কাজটি শুরু করেন আর কি। সুতরাং সেও সব বিষয় শুনছে, দেখছে, ডাক্তারও দেখছে। তো ভুল হওয়ার তো একার ভুল হতে পারে, সবার তো ভুল হওয়ার কথা না, বা একজন একা ভুল দেখতে পারে, সবাই তো ভুল দেখার কথা না। যাই হোক, তারা কাজ শুরু করে। ঠিক কাজ আরও প্রায় 10 মিনিট হয়ে যাওয়ার পর আবার ধপ করে হারিকেন নিভে যায়। হারিকেন নিভে যাওয়ার পর এবার কিন্তু ডাক্তার একটু ভয় পেয়ে যায় এবং উনি যে কাজটি করেন সেটা হলো হারিকেন নিভে যাওয়ার সাথে সাথে উনি যে দরজা যেটা লক করে রাখা ছিল, উনি দৌড় দিয়ে দরজা খুলে দৌড়তে বাইরে চলে যান, ডোমকে একা রেখে, যেহেতু উনি একটু ভয় পেয়েছেন। এখন ডোম যেহেতু এই কাজটি করে অভ্যস্ত, উনি আর ভয় পান না। উনি স্বাভাবিকভাবেই উনি আবার হারিকেনটা ধরানোর পর এবার ডোম একটা চিৎকার করে ওঠে। তার চিৎকারে বাইরের থেকে এই যে ভ্যানালা মোজাম্মেল পুলিশ অফিসার এবং যে ডাক্তার, ওনারা আবার একটু সাহস করে ভিতরে ঢোকেন। ডোম বলছে, দেখেন, হারিকেন নেভার আগে লাশের চোখটি খোলা ছিল, এই যে হারিকেন ধরালাম, এখন লাশের চোখ বন্ধ। এখানে কি হচ্ছে এগুলো? এই দৃশ্য দেখার পর উপস্থিত সবাই কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। প্রথমে উফ করে শব্দ করে ওঠে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরপরই। তারপরে এই যে একবার চোখ বন্ধ একবার খোলা, এটা কিন্তু ওখানে সবাই এটা দেখছিল। রাত কিন্তু তখন অনেক বেজে গেছে, রাত তখন প্রায় 12টা-1টা বাজে। এর মধ্যে কি হয় যে ইলেকট্রিসিটি চলে আসে। ইলেকট্রিসিটি যেহেতু চলে আসে তখন সবাই বলে, যাক, এইবার আর অতটা সমস্যা হবে না, দ্রুত কাজ শেষ করে ফেলো। তখন ডোম যে কাজটি করে, দ্রুত শেষ করে লাশটি আবার সেলাই করে ফেলে। সেলাই আমরা জানি যে যেখানে কাটা হয়েছে সেটা আবার সেলাই করে দিতে হয়। তো ডোম লাশটি সেলাই করে ফেলে এবং সেটি কিছু প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। লাশ যখন এই যে মোজাম্মেল যিনি ভ্যান চালক ছিলেন, উনি যখন লাশটি নিয়ে যাচ্ছিলেন থানার থেকে, আবার ক্লিয়ারেন্স নিয়ে যখন নিয়ে যাচ্ছিলেন, তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশ তার ভ্যানটা, যে লাশ যে ভ্যানে রয়েছে, ভ্যানটা খুবই হালকা এবং মনে হচ্ছে উনি ভ্যান চালাচ্ছেন না, মনে হচ্ছে ভ্যানটা উড়ে যাচ্ছে, ভ্যান উড়ে যাচ্ছে রাস্তা দিয়ে, এমনটা মনে হচ্ছে। এবং স্বাভাবিক গতির থেকে বেশ ভালো, আরো বেশি গতিতে ভ্যানটি চলছিল। ওই পরিবারে ওই মেয়ের বাবা ছাড়া আর কোনো পুরুষ সদস্য ছিল না। মোজাম্মেল সাহেব যিনি ভ্যান চালান, উনি ওই পরিবারের পূর্ব পরিচিত ছিলেন, এই জন্য উনি ওই লাশের গার্জিয়ান হিসাবে লাশটি নিয়ে যান, অন্য কোনো লোক ছিল না এখানে সাথে। তখন মোজাম্মেল কিন্তু একটু ভয় পেতে থাকেন যে আসলে ওখানে লাশ কাটা ঘরে এই ধরনের ঘটনা, আবার ভ্যান এত হালকা মনে হচ্ছে কেন, এরকম তো হালকা তো লাগার কথা না। উনিও ভয় পেতে থাকেন, কিন্তু
এর মধ্যেই ওই যে বাড়ি যেখানে ওই মেয়ের বাসাটা ছিল আর কি, সেখানে ওরা চলে আসে, ভ্যানটা চলে আসে। ভ্যান চলে আসার পরে পরিবারের অন্য সদস্যদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয় এবং লাশ যখন গোসল করাবে, গোসল করার সময় মানে ওখানে যাদের রেডি করা ছিল তারা স্বাভাবিকভাবে লাশটি গোসল করান আর কি। গোসল করানোর পরে স্বাভাবিকভাবে লাশটি দাফন করা হয়। দাফন করার পর হয়তোবা তখন আর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরেও ওই পরিবারের সাথে এবং রাতের বেলা ওই বাসার আশেপাশে যে আরও কয়েকটি ভ্রাম্যমাণ বাসা, মানে ওই যে ঘর বাড়ি ভেঙে নিয়ে এসে মানে সেখানে থাকা শুরু করছে যারা বন্যা দুর্গত যারা মানুষ ছিল সেখানে, ওনারা কিন্তু এই রাতের বেলা এই নদীর ধারে মানে একদম বাঁধের কিনারে আর কি, বাঁধের কিনারে বেশ 3-4 দিন ওই মেয়েকে কিন্তু দেখেছে। এটা তাদের ভাষ্য অনুযায়ী দেখেছে সে বসে আছে, চুলটা ছেড়ে দিয়ে বসে আছে। তো যখনই তাকে কেউ ডাক দিত সাহস করে, তখনই সে হাওয়া হয়ে যেত, মানে অদৃশ্য হয়ে যেত। এটা কয়েকজন দেখেছে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে এই যে লাশটা হঠাৎ করে কাটার সময় উফ শব্দ করা, তারপর বারবার চোখ খোলা বন্ধ করা, এটি কিন্তু একটা রহস্যজনক ব্যাপার ছিল। যেহেতু শুরু থেকে মোজাম্মেল যিনি ভ্যানওয়ালা উনি শুরুতেই ছিলেন, এই জন্য ওনার কাছ থেকে ঘটনাটি শোনা। এবং আরও একটি ঘটনা আমি বলতে চাই, ঘটনা না, সেটা হচ্ছে এটা আংশিক একটু তথ্য দিব আপনাদেরকে। জানা যায়, মানে আমি ঘটনাটি কালেক্ট করার সময় এটা জানতে পেরেছি যে এই মেয়ের বড় বোন 10 বছর আগে, যখন 1988 সালের বন্যা হয়, 10 বছর আগে এরকম একটি বন্যার সময় এই মেয়ের যে বড় বোন সেও সুইসাইড করে। তার ঠিক 10 বছর পর 98 সালের বন্যার সময় এই মেয়ে সুইসাইড করে। এবং ওখানকার যে পাড়া প্রতিবেশী যারা ছিল তখন বলে যে এই মেয়ের মৃত্যুটাও স্বাভাবিক ছিল না, মৃত্যুর মানে মারা যাওয়ার পরেও বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। এখন কি সেই ঘটনা, এটি আমি এখনো কালেক্ট করতে পারি নাই। তো আমি এই আজকে যে ঘটনাটি শেয়ার করলাম, এর পরবর্তীতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে এই মেয়ের বড় বোনের সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে মেয়েটি সুইসাইড করেছিল, বা ওই সুইসাইডের পরে কি ঘটনা ঘটেছিল। আমি চেষ্টা করব এই ঘটনার ঠিক পরের যে ঘটনাটি, যেটি আমি পরবর্তীতে জানতে পেরেছি, সেটি আপনাদেরকে শেয়ার করার জন্য। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে পরিবারের সঙ্গে ঘটনাটি ঘটেছিল, এরা এখন রাজবাড়ী মেইন শহরেরই কোথাও বসবাস করে, কিন্তু এরা যে কোথায় থাকে এটা আসলে আমি জানি না। আমি তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমি জানতে পারি নাই যে ওরা এই মুহূর্তে কোথায় থাকে। আর এখন করোনাকালীন এই সিচুয়েশনের কারণে আমি আসলে ওইভাবে তথ্য নিতেও পারি নাই, এটা একটা বাস্তবতা। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে যেই মেয়ের গল্পটা আজকে আপনাদেরকে করলাম এর বড় বোনের সঙ্গে কি হয়েছিল এটি পরবর্তীতে কোনো একটি এপিসোডে ভৌতিকতা আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। সো আজকে আমি যে ঘটনাটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, এই ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সো আমরা 3 বন্ধু মিলে এক জায়গায় গিয়েছিলাম, সেখানকার আর কি ঘটনাটি। সো আমার নাম এমডি নাহিদ মিয়া, আর আমার বাসা রংপুর বিভাগের লালমনিরহাট জেলায়। সো আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি ঘটে আজ থেকে 1 বছর আগে, যে এই যে ফল, আম, কাঁঠাল এবং নটকো এইরকম সময় আর কি, ফলের সিজনে। সো দিনটা ছিল শনিবার রাত। এমনিতে আমরা পোলাপান মানুষ, আপনারা হয়তো জানেন যে একটু দুষ্টামি করে। সো আমরা একটু দুষ্টামি করে যেন নটকো আর কি ছিঁড়ে মানে চুরি করে আর কি খাবো, এই বিষয়টা আর কি নিয়ে আর কি ভাবছিলাম। সো পরবর্তীতে আমরা 3 জন মিলে আর কি বুদ্ধি করি যে মানে আমি এবং হাকিম এবং শামসুল
আমরা তিনজন মিলে একটা বুদ্ধি করি যে একটা নটকো আর কি চুরি করে আনি খাবো। তো যখন নটকোটা চুরি করতে যাব প্ল্যান করতেছি, যে রাত তখন 10টা-11টা বাজবে, তখন তো সবাই মোটামুটি গ্রামের লোক ঘুমায়, রাসেল ভাই। সো সে সময় আমরা ওই সময় নিলাম, তারপরও আমরা আর কি রাত তখন 12:30 এরকম বাজে। তো সে সময় আর কি গেছি নটকো নিতে। তো যখন গেছি নটকো মানে চুরি করতে, তখন মানে বেশি চুরি করবো না, খাওয়ার জন্য আর কি। তো যখন গেছি তখন আর কি রাস্তা দিয়ে গেছি। তো যখন নটকোগুলো ছিঁড়া হওয়ার পর আমরা যখন নটকোগুলো নিয়ে আসবো তো রাস্তা দিয়ে দেখতেছি বাজারের লোক যাচ্ছে। তো যখন আমরা আবার বললাম যে চল আবার চিপা রাস্তা দিয়ে চলে যাব কবরস্থানের পাশ দিয়ে। তো যখনই আমরা তিনজনই নটকো নিয়ে কবরস্থানের পাশে আসছি, আইসা একটা বোন ছিল কবরস্থানের পাশে, সেখানে দাঁড়াইছি। ওইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাদা কাপড় পরা লোক, তার হাইটটা হবে প্রায় 8-10 হাত, এত পরিমাণের লম্বা, সে সাদা কাপড় পরার অবস্থায়। এটা দেখে আমি এবং হাকিম, শামসুল এরা দুজনই এতটা পরিমাণে ভয়ে কাঁপতেছে যা বলার বাইরে। মানে ওখান থেকে যে তারা বাসা যাবে এবং আমি যে বাসায় যাব, সেটাও একটা মানে আমার ভয়ে অবস্থা খারাপ। তখন আমরা কি করলাম, কোনোভাবে আর কি রাস্তায় মানে মেন রোডে উঠলাম। ওঠার পর আমাদের এলাকার একজন নানা, তিনি আর কি ওই দিক দিয়ে রাস্তা দিয়ে আসতেছে। তো আমরা বললাম, নানা আপনি তো হয়তো দেখতে পাবেন যে ওই কবরস্থানের দিকে, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? উনি আবার যখন দেখলো কবরস্থানের দিকে, তখনই দেখতে পেল যে ওই সাদা কাপড় পরা লোকটা এখনো ওখানে আছে। আমরাও দেখতে পাচ্ছি যে ওই সাদা কাপড় পরা লোকটা ওইখানে এখনো দাঁড়িয়ে, মনে হচ্ছে যে সে নামাজ পড়তেছে, এরকম একটা অবস্থা। তো যখন এরকম অবস্থা, এটা দেখে ওই নানারও মানে কপাল থেকে ঘাম ছড়ে যাচ্ছে। তিনি বলল যে যেহেতু এটা একটা কবরস্থান, তোরা এখানে থাকিস না, দ্রুত এখান থেকে সর। তো আমরা চারজনে আর কি ওইখান থেকে দ্রুত সরার জন্য আর কি রাস্তা দিয়ে দ্রুত লাইট নিয়ে যাইতেছি। তো উনি আবার স্কুলের এদিকে এসে বলে যে তোরা ওইদিকে গেছিস কিসের জন্য? তো আমরা বললাম যে আমরা একটু শয়তানি করে এরকম বিষয়ের জন্য গেছি। তো তারা বলে যে তোরা এই জায়গাটা যাওয়াটা ঠিক করিস নাই, এবং এই জায়গাটা একটা ভৌতিক কিছু ঘটতে, মানে তোদের জীবন যায় একটা অবস্থা, যদি কিছু হয়ে যেত দুর্ঘটনা। তো এরকম করে বলে উনি যখন। তো বলার পর আমি তো বাসায় আসতে পারবো, কারণ আমি একটু সাহস বেশি, কিন্তু বাট ওরা দুজন যে বাসায় যাবে, একজন শামসুল সে বাসায় যাবে, বাসায় যাওয়ার মতো কোনো ওর মানে সাহসটাই ছিল না। সে বলতেছে আমাকে কেউ বাসায় এগিয়ে দিয়ে আসুন। তো আমি তো এগিয়ে যেতে পারবো না, কারণ আমি নিজেই তো একজন মানে ভয়ে অবস্থা খারাপ। তো ওই হাকিম আর শামসুলকে ওই নানা আর কি সাহস করে লাইট নিয়ে আর কি উনি এগিয়ে দিতে যাচ্ছে। তো সেদিন আর কি ওই হাকিমকে বাসায় দিয়ে এবং শামসুলকে যখন বাসায় দিয়ে আসে, শামসুলের বাসা যাওয়ার সময় আবার কিন্তু আরও একটা কবরস্থান। তো যখন এই কবরস্থানের পাশ দিয়ে আবার যায়, শামসুল তো ভয়ে অবস্থা খারাপ, মানে হার্ট স্ট্রোক করে এরকম একটা অবস্থা। তো যখন শামসুল বাসায় গেল, বাসায় যাওয়ার পর শামসুলকে রেখে ওই নানা আবার সূরা পড়তে পড়তে আসতেছে। তো যখন বাসায় আসলো, আসার পর তারা সবাই সেদিন ঘুমিয়ে যায়, এবং পরের দিন শুনতে পাই যে এই নানা আর আমি শুনতে পাই যে এই শামসুলের অবস্থাটা খুবই খারাপ, এবং সে ভয়ে তার শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থ, এবং তার মাথা ব্যথা এবং জ্বর, হাকিমেরও জ্বর। আমি কোনোভাবে সেদিন হয়তো বা সাহস একটু বেশি ছিল বিধায় আমি বেশি গেছি, বাট সেদিন আমারও জ্বর ছিল, আমি একটু ঝাড়ফুঁক করে নিছি, বাট আমি ঠিক হয়ে গেছি। কিন্তু ওরা দুজনেই আর কি একটা মানে এমন একটা পরিস্থিতিতে চলে গেছে, তাদের জীবন যায় অবস্থা, মানে জ্বরে।
তাদেরকে হসপিটাল মানে তারা আর কি ভয়ে আবার বাসায় কিছু বলে নাই। যখন বাসায় কিছু বলে নাই তারা তাদের বাসায় তো কেউ জানে না যে এই বিষয়গুলো। তো যখন জানতো মানে এই বিষয়গুলো যখন জানবে তাদের বাসায় তো সবাই একটি গালি বা বকা দিতেই পারে, একটা স্বাভাবিক বিষয়। তোরা যাবি কেন এই বিষয়গুলোতে এরকম করে। তো নানাকেও বলা হয় যে আপনি এই বিষয়গুলো বাসায় আর কি বলিয়েন না। তো যখন এই বিষয়টা হিতে বিপরীত দিকে চলে যাচ্ছে যে জ্বর ভালো হচ্ছে না দুজনেরই, তখন তাদের বাসার লোক তো অবাক যে এরকম জ্বর জীবনে দেখেনি কারো। যখন জ্বর ভালো হচ্ছে না মানে তখন ওই শামসুল নিজেই আর কি বলে যে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় এই কবরস্থানে এরকম এরকম বিষয় দেখছি। তা সে আবার বলে নাই যে আমি নটকো চুরি করতে যে এরকম বিষয়ে ধরা পড়ছি বা এরকম জিনিসের সামনে পড়ছি আমরা। সে এরকম করে না বলে ও আর কি ওইভাবে বলে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা তিনজন বা এবং ওই লুসিয়ে নানা সহ আর কি আমরা দেখছি। তো যখন এরকম করে বলার পর তারা এই বিষয়টা ফুটিয়ে দেখার পর ভাবে যে যেহেতু এরকম একটা খারাপ বিষয়, সাথে সাথে এই শামসুলের আব্বু এবং হাকিম এদের দুজনকেই কবিরাজের কাছে শরণাপন্ন হয়। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ বলে যে এরা একটা জিনকে দেখতে পারছে এবং এই কবরস্থানে একটা ভালো জিন থাকে, বাট সে নামাজ পড়তেছিল একটা কবরের পাশে। সে সময় তারা আর কি এই জিনটাকে দেখতে পায়। কারণ এই জিনটাকে দেখার একটা কারণ ছিল। এই জিনটাকে দেখার একটা কারণ সেটা হচ্ছে যে তারা এই রাত্রিকালীন সময় এই কবরের পাশে এই নটকো গাছে নটকো চুরি করতে গেছে। এতটা পরিমাণে সাহস, যে এতটা পরিমাণে সাহস যে বাসাটা এতদিন যাবৎ পরিত্যক্ত বাসা, সে বাসায় তারা মানে যে বাসার পিছনে নটকো গাছটা ছিল মানে ওই বাসায় আবার কেউ ছিল না। মানে দীর্ঘদিন যাবৎ এই বাসায় কেউ নাই, কারণ যে বাসার লোক ছিল তিনি এই এলাকার একজন প্রভাবশালী লোক এবং সে মারা যাওয়ার পর থেকে ওই বাসায় তার একটা ছেলে ছিল, সে ওইখানে থাকতো এবং বাকি ছেলেরা আলাদা আলাদা বাসা করছে। তো ওই ছেলে ওর বিদায় চলে যাওয়ার পর ওই বাসাটাও বিক্রি করে দেয়। ওই বাসাটাই যাবত পরিত্যক্ত অবস্থায় আছে। বাট যখন এরকম সিচুয়েশনে তারা পড়ে বা আমরা পড়ি, আমি সেদিন থেকে তওবা করি যে আমরা জীবনে আর এরকম খারাপ কাজে যাব না এবং কবরস্থানের কাছ দিয়ে গেলেও ছোড়া পড়ে যাবে ইনশাআল্লাহ। আর এই শামসুল যে কয়েকদিন মাঠে যে খেলা হইতো সেও আসতো না। আর এই বিষয়টা দেখে ওই মানে ভয়ে তার অবস্থা খুবই খারাপ হয়ে দিন দিন তার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। যখন এই কবিরাজের কাছে চিকিৎসা নেওয়ার পর কবিরাজ বলে যে আমি তাবিজ দিচ্ছি, তাদের ভয়টা কেটে গেলে আর কোনো সমস্যা হবে না। তো তাদেরকে মানে কবিরাজ বলে যে এদেরকে কোনো আক্রমণ করে নাই, বাট এরা এতটা পরিমাণে ভয় পাইছে, এ ভয়ের কারণে তাদের শরীরটা এতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছে। তো যখন এই ভয়টা কেটে যাবে তারা ইনশাআল্লাহ সুস্থ হবে আমি বিশ্বাস করি। এবং আপনারাও নিশ্চিত থাকেন যে এরকম বিষয় থেকে তারা বেঁচে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদেরকে একটা কথা বলি যে যাতে এরকম খারাপ কাজে তারা আজ যেতে না পারে এবং ওই কবরস্থানের পাশে আপনারা পাইলে এলাকাবাসী মিলে একটু কবরটা জিয়ারত করে নিয়ে আশেপাশের কবরগুলো। কারণ যদি কোনো খারাপ কবর থেকে থাকে বা কোনো কিছু খারাপ কিছু হতে হয়ে এই বিষয়গুলো থেকে তারা মুক্তি পাবে এবং আপনারাও মুক্তি পাবেন। কারণ প্রায় না হলে এই জিনটাকে কেউ না কেউ দেখতে পাবে এবং এরকম ভয়ের সিচুয়েশনে পড়ে যাবে। যখন এরকম একটা খারাপ সিচুয়েশন থেকে তারা বেঁচে যায়, তো রাসেল ভাই এর পরবর্তীতে এই শামসুল এবং আমি তারা তিনজনই এর পাশে দিয়ে এই কবরস্থানের পাশ দিয়ে আর কখনোই যায়নি এবং এরকম খারাপ কাজ থেকে আমরা বিরত। আর এর পরবর্তীতে আমাদের আর কোনো ক্ষতি হয় নাই। এই শামসুলও ভাই কেটে যাওয়ার পর সে এখন সুস্থ এবং হাকিমও সুস্থ এবং সে নানাও যে এই বিষয়গুলো দেখছে তিনিও তার কোনো ক্ষতি হয় নাই। বাট
পরবর্তীতে এই কবরস্থানগুলো জিয়ারত করা হয় প্রায় প্রায়। সো এটাই ছিল ঘটনা রাসেল ভাই কবরস্থান কেন্দ্রিক ঘটনা লালমনিরহাটে। সো যদি ভালো লাগে অবশ্যই লিসেনাররা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে এরকম সুন্দর ঘটনা নিয়ে আসার জন্য। আর আমি এই ঘটনাটি নিয়ে আসার কারণ আমি প্রায় শুনি বাট একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম। আমার হঠাৎ করে মনে পড়ে যে আমাদের এই ঘটনার কথা। সো ঘটনাটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি আশা করি। সো এটাই ছিল ঘটনা। আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ নূর নবী, সাভার হেমায়তপুর থেকে লিখছি। আমার গ্রামের বাড়ি বগুড়া জেলার ধুনট থানায়। আমি সরকারি তিতুমির কলেজে অনার্স করছি। নিয়মিত লিসেনার, আমিও আমার কলিগরা ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনাদের শোটা শুনে থাকি। শুরুতে ফর স্পাইস এফএমকে ধন্যবাদ এমন একটা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আর ভাইয়া, আপনার কণ্ঠস্বরটা আমার শুনতে খুব ভালো লাগে, অনেক ভালোবাসা জানবেন। অনেকদিন হলো শুধু ভাবি আমি একটা ঘটনা শেয়ার করব, কিন্তু করা হয়ে ওঠে না। এবার আর ভাবাভাবি বাদ দিয়ে কষ্ট করে মোবাইলটা নিয়ে ঘটনাটা লিখে পাঠালাম। যদি পড়ে শোনান তবে খুশি হব। ঘটনাটা ঘটেছিল আমার এক প্রতিবেশী চাচার সাথে। ওনার নাম সাইফুল, বয়স 40 বা তার বেশি। আমার গ্রামের নাম সরোয়া পাঁচথুপি। তার এক গ্রাম পরেই ভুবন গাতি নামক একটা গ্রামে সপ্তাহে 2 দিন হাট বসে। বলে রাখা ভালো যে ঘটনাটি 2009 সালের। আর তখন সেই হাট বা বাজারে যাওয়ার জন্য তেমন কোনো ভালো রাস্তাও ছিল না। আশপাশের 2-4টা গ্রামের লোকজন একত্রে জমা হয়ে মোটামুটি সন্ধ্যার পরপরই হাট ভেঙে যায়। বাকি ঘটনাটা আমি তার ভাষায় বলছি, এতে বুঝতে সুবিধা হবে। শনিবারে হাটের দিন প্রায় সন্ধ্যা হওয়ার খানিক আগে আমার ছেলের কাছে বাজার করে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিই। আমার আবার একটা বদ অভ্যাস আছে, তাস খেলার। মাঝে মাঝে তাস বা কার্ড খেলে থাকি। সেদিন আমার 2জন বন্ধুর কথা শুনে সন্ধ্যার সময় একটা দোকানে খেলতে বসলাম। খেলা শেষ হতে প্রায় রাত 11:30টার মতো বেজে যায়। সোলারের লাইটের আলোয় দোকানটাকে আলোকিত করে রেখেছে সোলারের লাইটের আলোটা। বাজারের সব দোকানপাট বন্ধ, শুধু মন্টু মামার দোকান ব্যতীত। মামা বলল, এবার বাড়িতে ভাগো, রাত অনেক হয়েছে, দোকান বন্ধ করব। আমরা লোক ছিলাম 4 জন। দোকান বন্ধ করে মন্টু মামা তার বাড়িতে চলে গেল। ওর বাড়িটা বাজারের পাশেই। আমি আর আমার 2 বন্ধু বাদশা ও মজনু, আমরা 2 জন মিলে রওনা হলাম। বাজার থেকে আমার বাড়ি হেঁটে আসতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। বাজারের দক্ষিণ দিকে টানা সোজা 1/2 কিলো রাস্তা, কাঁচা রাস্তা। তারপর আবার 3টা মাথায় বিভক্ত হয়েছে, অর্থাৎ 3 রাস্তার একটা মোড়। এই 1/2 কিলো রাস্তার আশেপাশে ফাঁকাফাঁকি কয়েকটা হিন্দু বাড়ি আছে। রাস্তার ডান পাশে বড় একটা পুকুর, আর সেই পুকুর পাড়েই আছে ছোট একটা শ্মশান ঘাট। আমরা 3 জন এর পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎই আমাদের চোখটা শ্মশানের দিকে পড়ে গেল। যদিও বন্ধুর নিষেধ ছিল যেন রাস্তা ব্যতীত অন্য কোনো দিকে না তাকাই। আমি দেখলাম কি যেন একটা কোমরটা হালকা বাঁকা করে উপর হয়ে পড়ে আছে। চাঁদের আলোয় আমি স্পষ্ট লক্ষ্য করলাম। ভয়ে আমি চোখ সরিয়ে নিলাম। এর একটু পরে আমি আর চোখ দিয়ে ওদিকে তাকিয়ে দেখি একটা মরা কলা গাছ পড়ে আছে। ওদের আর কিছু বলার সাহস পেলাম না। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই 3 রাস্তার মোড়ে। ওরা 2 জন পশ্চিম দিকে গেল। আমাকে বলল, জ্যোৎস্নার আলো আছে, তুই ভয় পাস না, কিচ্ছু হবে না, বাড়ি যা। আমি একটা বিড়ি ধরিয়ে সোজা দক্ষিণ দিকে আমার বাড়ির দিকে রওনা দিলাম। 2 পাশে আবাদি জমির ধান কাটা হয়েছে, সারা মাঠ ধুধু করছে, অর্থাৎ পুরো মাঠটাই ফাঁকা। এই রাস্তায় বাড়ি যেতে হলে আমাকে 2টা কংক্রিটের ব্রিক পার হতে হবে। আর এই ব্রিজ লিখতে চেয়েছিলেন হয়তো, ব্রিজ পার হতে হবে। আর একটা ব্রিজ আমি পার হয়েছি, হাতের বিড়িটাও শেষ। আর একটা ব্রিজ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হঠাৎ আমি ডান দিকে দেখলাম মজনু ফাঁকা ধানের ক্ষেতের বরাবর মাছ দিয়ে আমার কাছে আসছে। আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কিছু বলার আগেও আমাকে বলল, তোকে একটু এগোয় দিতে এলাম। বাচ্চা সাহসী ছেলে, ও একাই যেতে পারবে। ও আমার থেকে বেশ খানিকটা দূরে রাস্তায় উঠল।
সামনে ব্রিজ, ভাবলাম ভয়ের কোনো কারণ নেই, মজনু আছে তো। আমি মজনুকে ডাকি। মজনু আসতে, অর্থাৎ তিনি যেখানে ছিলেন মজনু মাঠ থেকে, ফাঁকা মাঠ থেকে তার একটু সামনে দিয়ে রাস্তায় উঠলেন, তার থেকে বেশ কিছুটা ব্যবধানে। আমি মজনুকে ডাক দিলাম তখন যে মজনু আসতে, আমরা একসাথে যাই। দাঁড়া ভাই, ও কোনো কথাই শুনে না। আমি যত জোরে যাই ওকে আমি ধরতে পারছি না। ব্রিজের শেষ মাথায় আমি কেবল ব্রিজটা পেলাম। ব্রিজ থেকে নামার পর ওর সাথে যে ঘটনার মায়াজাল তৈরি হয়েছিল তা আমি জীবনে ভুলতে পারবো না। আমি খেয়াল করলাম ব্রিজ থেকে নামার পরে আমার পা ভেজে যাচ্ছে, পায়ে ধান গাছের শুকনো গোড়া আমার গায়ে বাড়ি লাগছে পায়ে। আমার চেতনা এলো, আমি হুট করে খেয়াল করলাম, আমি হুট করে দাঁড়িয়ে পেছন দিকে তাকিয়ে দেখি রাস্তা বাদ দিয়ে আমি বেশ অনেকটা দূরে চলে এসেছি। আমার সাথে কার্ড খেলা সেই মজনু, সে তার পরনে যে গ্রামীণ চেকের শার্ট আর লুঙ্গি ছিল সেগুলো কিচ্ছু নেই। আর তখনও মজনু আর আমার মধ্যে ততটাই দূরত্ব। আর মজনু আমাকে বাড়িতে এগিয়ে দিতেছে, আমাকে সাথে নিয়ে কোথায় যাচ্ছে? একটা পুরনো আমলের গহীন জঙ্গলের দিকে। হ্যাঁ, সামনে শ্রীনাথের ভেটা নামক একটা জঙ্গল। নিস্তব্ধ রাতে ওই বনের বড় বড় গাছ দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে এটা কে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে আল্লাহ বাঁচাও বলে জোরে দৌড়তে শুরু করলাম এবং দৌড়তে দৌড়তে আমি রাস্তার দিকে যাচ্ছিলাম। রাস্তায় উঠে আমি দৌড়ে আসছিলাম পাশে শিহাব আলীর বড় একটা সজিনা গাছের গোড়ায় সেই মজনু আকৃতির কালো বিভৎস চেহারার রক্তাক্ত চোখ জোড়া আমার দিকে তাকালো। আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি, একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। হুঁশ ফিরলে আমি দেখি আমি সাহেব আলী মামার ঘরের বারান্দায় শুয়ে আছি। মামা বলল, কার যেন চিৎকার শুনে বাইরে দেখি তুমি রাস্তায় পড়ে আছো, পরে বাড়ির লোকদের মাধ্যমে তোমাকে এখানে নিয়ে আসছি। সব খুলে বললাম। তখনও একই চেহারা, আমি এখনো ওই চেহারা আমি ভুলতে পারিনি। মামা পানি পড়া খাইয়ে দিয়ে বললেন, কাল সকালে বাড়ি যেও। 4 মাস আমি জ্বরে ভুগেছি। ভাইয়া, এই ছিল প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া ঘটনা। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি ঘটনাতে চলে যাই। ঘটনাটা আমার ভাইয়ার বিয়ে হয় 2005 সালে। তো ঘটনাটা হয় 6 সালের দিকে। তো আমার যে ভাবি আছে, আমার বড় ভাইয়ার ওয়াইফ, তো ভাবি যখন বিয়ে হয় তখন ওনার ইন্টারমিডিয়েট কমপ্লিট। তো বিয়ের পর আমাদের এখানে আসা কিছুদিন পর উনি আমাদের এলাকারই একটা সরকারি কলেজে অনার্সে ভর্তি হন। তো কলেজে উনি যখন নতুন প্রথম কয়েকদিন যাতায়াত করার পর বন্ধুবান্ধব কয়েকজন হয়েছিল। তো এমনই একদিন চলার পথে ওই যে গায়ে ধাক্কা লেগে একটা মেয়ের সাথে ওনার ধাক্কা লাগে। তো মেয়েটার নাম হচ্ছে অনিতা, পরে জানা যায়। তো ওই মেয়েটা আসলে কেমন বড় লোকের অনেক বখাটে মেয়ে থাকে এমন, তো একটু অনেক খারাপ মেজাজ দেখায় ভাবির সাথে। ভাবিও তো ছাড় দেওয়ার পাত্র না, উনিও ওনার মতো বকাঝকা করে। তো আশেপাশে যারা ছিল ওরা ওখানেই বিষয়টা মিটিয়ে দেয়। তো পরবর্তীতে আবার আমার ভাবির যে বান্ধবীরা ছিল, তো বান্ধবীরা বলে যে আসলে মেয়েটা ভালো না, তোমার হয়তো বা ওর সাথে ঝগড়া করাটা ঠিক হয় নাই। তো ভাবি বলে যে যা হওয়ার হবে, দেখা যাবে। তো এই বলে ভাবি চলে আসে। তো এর সপ্তাহখানেক পরের কথা, ভাবির সাথে আর কি ওই মেয়েটার একটু আন্ডারস্ট্যান্ডিং হয় বন্ধু বান্ধবদের কারণে, একসাথে আড্ডা দেওয়ার সময়। তো সব কিছু ভুলে যখন সম্পর্কটা ভালো চলছিল, ভালো একটা বন্ধুত্ব, ফোন দিয়ে একসাথে কে কোথায় যায়, কে কোথায় কী করে সব কিছু জানাজানি হচ্ছে। তো এমনই একদিন ভাবি কলেজে গিয়েছে। তো ভাবি মানে কলেজ থেকে যখন বাড়ির দিকে আসবে তখন আর কি অনিতা ডাক দেয় যে একটু এদিকে আয়। ভাবির নাম হচ্ছে মাহমুদা। তো ডাক দেয় যে মাহমুদা একটু এদিকে আয়। তো ভাবি যায়, কে বলে যে কি হয়েছে,
তো বলে যে আমি একটু পার্লারে যাব, আমার একটু একটা পার্টিতে যেতে হবে, তো তুই চল আমার সাথে একটু, আমি একটু পার্লারে যাব। তো ভাবি যেতে চায় না, তাড়াতাড়ি করে ওনার বাসায় আসতে হবে আর কাজ আছে। তো ওই এক প্রকার জোর করেই পার্লারে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই অনিতা যখন পার্লারে আর কি ফেশিয়াল টেশিয়াল এগুলো করছে, তো তখন সে ভাবিকেও জোর করে ধরে যে তুইও আমার সাথে একটু কর। তো ভাবি আর কি কী করা, তো ওই হালকা চুল টুল সাইজ করে আর ফেশিয়াল টেশিয়াল করে ওনারা চলে আসে। তো এই 2 দিন পরের কথা, 2 দিন পর ভাইয়া যায় ভাবিকে কলেজ থেকে আনার জন্য দুপুরবেলা। তো ওই যখন যায় তখন আর কি ওই অনিতার সাথে ছিল ভাবি। তো অনিতার সাথে ভাইয়ার পরিচয় করিয়ে দেয়। পরিচয় করিয়ে দেওয়ার পরে আর কি ওই যখন ওরা একসাথে স্ট্যান্ডের দিকে আসতে থাকে তখন আর কি ওই অনিতা আর কি এক প্রকার হুমড়ি খেয়ে পড়ে ভাইয়ার উপর পড়ে যায়, সম্ভবত হোঁচট খেয়েছিল। তো তারপর চলে আসে। তো স্ট্যান্ডে আসার পরে হঠাৎ করে ভাবি খেয়াল করে যে খুব লম্বা মতো একজন লোক, প্রায় 6 ফুট মতো একজন লোক, কালো জুব্বা পরা আর হাতে একটা লাঠি। তো এটা নিয়ে ও ভাবির দিকে খুব মোটা মোটা চোখ করে তাকিয়ে আছে। তো এটা দেখে আর কি ভাবি একটু এটা কোথায় খেয়াল করলেন? বাস স্ট্যান্ডে না বাসে চড়ার পর? বাস স্ট্যান্ডে উনি যখন বাসের জন্য অপেক্ষা করছেন, ভাইয়া আর ভাবি দুজনেই আছেন। ভাইয়া ভাবিকে বাসে উঠিয়ে দিয়ে কাজে যাবে। ওকে। তো ভাবি ওখানে ভাইয়া কিন্তু সঙ্গে আছে। তো ভাবি দেখে যে ওই লোকটা খুব মানে একটু উইয়ার্ড টাইপের তাকিয়ে আছে ভাবির দিকে। তো ভাবি স্বাভাবিকভাবে একটু ঘাবড়ে যাওয়ার পরে ভাইয়াকে কিছু বলে না। তো উনি তাড়াতাড়ি করে বাস যখন আসে সাথে সাথে বাসে উঠে যায়। তো বাসে ওঠার পরে ওই যে মনের একটা আতঙ্ক, উনি বাসের জানলা দিয়ে পেছনে তাকিয়ে দেখে। তো দেখে যে ওই লোকটা খুব ওইভাবেই তাকিয়ে আছে এবং মানে বাস যেদিকে যাচ্ছে বাসের পেছন উনি খুব লম্বা পায়ে হেঁটে হেঁটে আসছে, এটা দেখে। তো ভাইয়া আবার ওইখান থেকে ব্যাক করে কাজে চলে যায়, ভাবিও চলে আসে। তো ভাবির মনের ভিতরে একটু খুঁতখুত করে ভাই তো সারাদিন পর যখন বাসায় এসে কাজকর্মের ভিতরে ওগুলো ভুলে যায়। যাওয়ার পরে রাত প্রায় 10টার দিকে ভাইয়া বাসায় আসে। তো আমাদের বাড়িটা কেমন, চারদিক দিয়ে পাঁচিল দেওয়া আর সামনে একটা বড় উঠান আর তারপর বাড়ি। তো আমাদের বাড়ির সামনে একটা বড় গেট। তো ওই গেট খুলে যখন ভাইয়া আসে তখন ভাবি ভেতর থেকে শব্দ শুনে বুঝে যে ভাইয়া আসছে। তো উনি গিয়ে আমাদের যে লোহার কলাপসিক্যাল গেট যেটা থাকে ওটা তালা দেওয়া, ভাবি ওটা তালা খুলে গেটটা খুলছে, ভাইয়ার সাথে সাথে ঢোকার পরে ভাবি গেটটা বন্ধ করতে যাবে, ঠিক এই সময় ওনার বড় গেটের দিকে, আমাদের যে সামনে যে বড় গেটটা এইদিকে চোখ যায় ওনার। তো দেখে যে সেই যে লোকটা বাস স্ট্যান্ডে যে লোকটাকে দেখেছিল সে চুপ করে ওখানে একবারে মানে স্ট্যাচুর মতো ওইভাবে দাঁড়িয়ে আছে আর ভাবির দিকে ওইভাবেই তাকিয়ে আছে। তো মানে ওনার গেটের কাছে তো একটা লাইট ছিল, তো ওই লাইটটা দেখে যে মানে চোখগুলো এত সাদা আর মুখটা এত কালো, মানে পুরো একটা চোখের অন্যরকম চোখ, তো একটা অদ্ভুত। তো দেখে ভাবি খুব ভয় পেয়ে উনি তাড়াতাড়ি গেটটা তালা দিয়ে কোনো মতে ভেতরে চলে আসে। তিনি আপনার ভাইয়াকে তখনও পর্যন্ত কিছু বলেন নাই। তো তারপরে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে, ভাবিও ঘুমিয়ে পড়েছে। রাতের বেলা হঠাৎ ভাবির ঘুম ভেঙে যায়, মানে হঠাৎই আচমকা ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে উনি তাকিয়ে দেখে যে ভাইয়া পাশে শুয়ে আছে। তো ওই পাশ ফিরে যখন শুইতে যায় তো ঘরে তো ডিম লাইট যেটা ওই জ্বালানো ছিল, তো দেখে যে ওই ঘরের দরজার থেকে ভাবির যে অ্যাটাচ বাথরুম ওইটা আপনার খাটের সাথেই আর কি, খাটের পাশ দিয়ে যাওয়া লাগে। তো ওই ভাবির পাশ কাটিয়ে ওই সেই খুব লম্বা একজন লোক, ভালোভাবে তো দেখা যাচ্ছে না কিন্তু কালো জুব্বা পরা, হাতে সেই লাঠি, ওইটা নিয়ে উনি আর কি ওই বাথরুমের দিকে যাচ্ছে। তো এটা দেখে ভাবি মানে উঠে বসে, আস্তে আস্তে উঠে বসে তাকায় দেখে যে মানে ওই যখনই বাথরুমের দরজার কাছে যায় বাথরুমের দরজাটা ধাক্কা দিয়ে খুইলা পেছন দিকে তাকায়, ভাবির দিকে তাকায় ওই সেই কালো জুব্বা পরা লোকটা। তো যখনই তাকায় ভাবি তাকিয়ে দেখে যে এটা ভাইয়া, অথচ ভাইয়া কিন্তু পাশে শুয়ে আছে, অথচ 6 ফুট মতো লম্বা, অথচ ফেসটা আমার ভাইয়ার। তো এটা দেখে উনি আর কি চিৎকার দিয়ে ওঠে। আর ওনার মুখটা ছিল একদম রক্ত শূন্য, মানে যেমনটা মনে হয় যে মাটির তৈরি, এরকম মনে হচ্ছিল যে পুতুলের মতো। তো এটা দেখার পরে ভাবি চিৎকার দেওয়ার পর ভাইয়া ধর্মার করে লাফিয়ে ওঠে, ওইটা জিজ্ঞেস করে যে স্বপ্ন দেখছো বাজে কিনা। তো ভাবি আর কিছু বলে না, কান্নাকাটি করতে থাকে। তো পরদিন ভাবির প্রচুর পরিমাণে জ্বর আসে। তো জ্বর আসার পরে ভাইয়া বলে যে এখন আর কলেজ যাওয়ার দরকার নেই। তো প্রায় 2-3 দিন লাগে ভাবির জ্বর সেরে উঠতে। এর মধ্যে যেদিন সকালবেলা জ্বর, ওই দিন সকালবেলা ভাবি কিন্তু কাউকে কিছু বলে নেই, এমনকি আমার ভাবি আর ভাইয়া ছাড়া কেউ জানে না যে ভাবির জ্বর। অথচ অনিতা ফোন দেয়
তখনই Okay. সকালবেলা ফোন দিয়ে বলে যে কিরে তোর নাকি জ্বর হয়েছে। তো Okay, ভাবি so বলে যে অনিতার তো জানার কোনো না, কথাই না, কোনোভাবেই সে জানার জানলো। কথা না অনিতার। Okay. তারপরও তো অনিতা ফোন দেওয়ার পর ভাবি এই জিনিসটাকে অত বেশি গুরুত্ব দিয়ে দেখে না। তো 2-3 দিন পরে যখন ভাবি সেরে ওঠে তারপরে কলেজ যাই। কলেজ যাওয়ার পরে যেদিন কলেজ যাই ওই দিন আর কি অনিতা কলেজে আসে, এসে ওকে ভাবিকে কিছুটা পায়েস দেয় একটা বাড়িতে করে। তো ভাবি জিজ্ঞেস করে যে পায়েস কেন হঠাৎ? তো তখন বলে যে আজ আমার জন্মদিন, আমার মা পায়েসটা রান্না করেছে স্পেশালি তোর জন্য। আমি বলছি যে আমার কলেজে মাহমুদা নামে একটা ভালো বান্ধবী আছে। তো ভাবি আর কি সাধারণভাবেই পায়েসটা খায়। পায়েসটা খাওয়ার পরে ভাবি যখন বাড়িতে আসার পরে বাড়িতে আসে মানে বাস থেকে নেমে যখন বাড়িতে আসবে এই রাস্তাতেই ফোন আসে ভাবির বাবার বাড়ির থেকে যে ভাবির মা মারা গেছে। কিভাবে? তো হঠাৎ করেই স্ট্রোক করে বা উঠান দিয়ে হেঁটে যাচ্ছিল বাড়ির দিকে, হঠাৎ করে স্ট্রোক করে ওখানে উঠানে পড়ে গেছে, ওখানেই মারা গেছে, স্পট ডেথ। তো ভাবি তো তাড়াতাড়ি করেছে। তো আমাদের বাড়ি হচ্ছে খুলনা আর ভাবির বাবার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, তো অনেকটা দূর। আচ্ছা, তো যাইতে আসতে একদিন সময় লেগে যায়। তো ওখানে মায়ের দাফন কাফন করে ভাবির আবার ওই সময় কি একটা পরীক্ষা ছিল, তো ভাবির বাধ্যতামূলক আসতেই হবে। তো ভাবি চলে আসার পরে ওই এত কিছু হয়ে গেল। যাওয়ার পরে ওনার তো মন মানসিকতা তেমন একটা ভালো না, ওনার পড়াশোনার দিকেও মন নাই, বাড়ির কাজের দিকেও মন নাই। তো এভাবে চলার পরে প্রায় 2-3 দিন চলে যায়, ভাবির মা মারা গেছে। 2-3 দিন চলে যাওয়ার পরে ভাবি পরের দিন কলেজ যাওয়ার পরে অনিতার সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না। অনিতা আবার বলে যে কিরে আন্টি নাকি মারা গেছে, সে অনিতাকে কিন্তু বলে নেই। অথচ কলেজ যাওয়ার পরে অনিতা ওর ভাবিরে জিজ্ঞেস করতেছে যে আন্টি নাকি মারা গেছে, এটা ওর জানার কথা ছিল না। তো তখনই আর কি ভাবির সন্দেহ হয়, কারণ ওই যে প্রথমে একটা শত্রুতা ছিল, সবাই বলেছিল যে মেয়েটা ভালো না, তোমার সাথে ঝগড়া করা ভালো হয়নি। তো ভাবি কলেজ থেকে ফিরে এসে শুনে যে ভাইয়া অ্যাক্সিডেন্ট করছে, ভাইয়ার মাথায় অনেকটা কেটে গেছে। তো ভাইয়ার যখন পরে জিজ্ঞেস করে যে অ্যাক্সিডেন্টটা হইলো কীভাবে, তো আমাদের এদিকে তো ভ্যান গাড়ি চলে, তো ওই ভ্যানে করে ভাইয়া কিছু জিনিসপত্র নিয়ে আসছিল। তো একটা মোড় ঘোরার পরে ভাইয়া বলছে যে আমি মোড়টা ঘোরার পরেই দেখলাম যে মোড়ের একবারে কোনায় লম্বা জুব্বা পরা, কালো জুব্বা পরা একজন লোক দাঁড়ায় আছে। আমার ধাস করে ভ্যান তো আবার খুব বেশি গতিতে চলতে পারে না, সাধারণ আস্তে আস্তে। তো ভাইয়ারে টান মেরে রাস্তা থেকে ফলাই দিল নিচে ওই জুব্বা পরা লোকটা। পড়ে গিয়ে ভাইয়া যখন ব্যথা পেয়ে যখন হাতের দিকে মাথার দিকে দেখে যে রক্ত বেরোচ্ছে, তখন তাকায় দেখে যে ওইখানে কেউ নাই, ওই সে কালো জুব্বা পরার লোকটা নাই। তো এরপরে এত কিছু হয়ে গেল, তখন ভাবি তো ভাবতেছে যে এতগুলো ঘটনা এত কোনো কোইন্সিডেন্স হতে পারে না। হ্যাঁ, ভাবিকে কেন্দ্রিক। তো ভাবি তখন কি করে, ভাইয়াকে ঘটনাটা বলে যে জানো আসলে ব্যাপারটা এই এত কিছু হচ্ছে, আমি ওই কালো জুব্বা পরার লোকটাকে অনেকদিন থেকেই দেখছি। আচ্ছা, তো মানে ওই যে প্রথম দিকে তার একবার মানে চুল কাটানো হয়েছিল, পরবর্তীতে আবার আমি নিজে থেকেই বলছি তারপরে মিষ্টি জাতীয় একটা খাবার খাওয়ানো হয়েছিল। সো দ্যাট মিন্স যে আপনারা ধারণা করছেন যে ব্ল্যাক ম্যাজিক টাইপ কিছু একটা করা হয়েছে। ধারণা বলতে এই ভাইয়াকে এই ঘটনা বলার পরে ভাইয়া আবার এটা আমাদের নামাজ শুক্রবার দিন জুম্মার নামাজ পড়তে গেছে পরে, তো ওই মসজিদের হুজুরের সাথে ব্যাপারটা বলে যে হুজুর এই ব্যাপার। তো হুজুর আর কি ওই দিন বিকালবেলা আসরের নামাজ পড়ে আমাদের বাড়িতে আসে, এসে ভাবির সাথে কথা বলে। তো ভাবিরে এসে অনেক কিছু জিজ্ঞেস করে, যে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করার পরে শেষের দিকে গিয়ে বলে যে মানে কোনো জায়গায় উনি আসলে কোনো ক্লু খুঁজে পাচ্ছেন না যে আসলে ঘটনাগুলো কারণ করতে পারে। তো জিজ্ঞেস করে যে মা তুমি চুল আঁচড়িয়ে চুলগুলো কোথায় রাখো? তো বলে যে আমার ঘরে এখানে। তো দেখা দেয় যে ঘরের এক কোণে একটা পলিথিনের ভেতরে চুল রাখা। তো বলে যে তুমি কি লাস্ট কয়েকদিনের মধ্যে তুমি কি পার্লারে গিয়ে চুল টুল কাটো? এভাবে উনি সাধারণভাবে জিজ্ঞেস করে যে মেয়েরা তো পার্লারে গিয়ে চুল কাটে, তুমি কি চুল কাটছো? তো বলে যে হ্যাঁ, আমার একটা বান্ধবীর সাথে আমি গিয়ে চুল কেটেছিলাম। তো বলে যে তাহলে তুমি এক কাজ করো, আমি এখন তোমার একটা তাবিজ দিচ্ছি, তুমি আপাতত এই তাবিজটা রাখো। তুমি আজকে আমি আসলাম, আমি আবার কালকে আসরের পরে একবার আসবো, যদি এসে তারপরে আমি তোমাকে বাদবাকিটা বলবো। তো ওই একটা তাবিজ দিয়ে যাই ভাবির গলায় আর কি, ওইটা ঝুলিয়ে রাখে। তো পরদিন আবার ওই হুজুরটা ওই দিন ওর পরে আর কিছু হয় নাই। তারপরে শনিবার দিন কলেজ গেছে, কলেজ থেকে আসছে, কিছু হয়নি, নর্মালি সব কিছু। আর ভাবির শরীরটাও একটু ভালো।
আর ওই আসরের পর যখন হুজুর আসছে তখন হুজুরে জিজ্ঞেস করে যে এখন পর্যন্ত কোনো, তো ভাবি বলে যে না হুজুর এখনও পর্যন্ত তো তেমন কিছু হয়নি। কয় যতটুকু আমি বলতে পারি ওই যে চুল যে তুমি কাটছিলা আর তারপরে যে তোমার পায়েস খাওয়ানো হয়েছিল, তো এটাতেই তোমার এই হিন্দু বান্ধবী তো ওদের আবার যে তান্ত্রিক থাকে, ওই তান্ত্রিকরা আর কি কিছু একটা ব্ল্যাক ম্যাজিক করে ভাবির উপরে এসে, এবং ওই হুজুর বলছিল যে মা তুমি যদি তোমার স্বামীরে আরও দেরি করে জানাইতা, দেখা গেছে যে 1 সপ্তাহ বা 1 মাস পরে যদি জানাইতা, এমনও হতে পারতো যে আজকে তোমার হাজব্যান্ডরে টান দিয়ে ভ্যান থেকে ফালাই দিয়ে মাথা কেটে গেছে, এমনও হতে পারতো তোমার হাজব্যান্ডের রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারাও যেতে পারতো। তো ভাইয়া এরপরে আর কিছু হয়নি। তো এটাই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমার নাম বাদশাহ, আমি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার তমলুক শহরের বাসিন্দা। পেশাগত জীবনে আমি মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত। দিনের পর দিন হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিক এসব জায়গাতেই আমার চলাফেরা। এই কাজের সূত্রে আমার পরিচয় হয়েছে বহু ডাক্তার, নার্স এবং মেডিকেল স্টাফদের সঙ্গে। বলা যায় আমার বন্ধু বান্ধবদের একটা বড় অংশই হলো এই মেডিকেল জগতের মানুষ। এই মেডিকেল পেশার সঙ্গে জড়িত থাকার একটা অদ্ভুত দিক আছে যেটা বাইরে থেকে বোঝা যায় না। রোগ, মৃত্যু, মাঝরাতের ফোন কল, নিঃশব্দ করিডর, অচেনা রোগীর চোখের দৃষ্টি, এসবের মধ্যেই লুকিয়ে থাকে এমন কিছু অভিজ্ঞতা যেগুলো শুধু ভয়ের গল্প নয় বরং বাস্তব। এবং সে বাস্তব কখনো কখনো বেশ গা ছমছমে। এর আগেও আমি একটি ঘটনা আপনাদের কাছে পাঠিয়েছিলাম, জানি না সেটি নির্বাচিত হয়েছে কিনা বা ভবিষ্যতে হবে কিনা। তবে আমি একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি, বন্ধুদের জন্য আমি প্রতিনিয়ত এমন বাস্তব ঘটনা সংগ্রহ করছি আর চেষ্টা চালিয়ে যাচ্ছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। থ্যাংক ইউ বাদশাহ। লিখছেন কারণ এই ঘটনাগুলো শুধু গল্প নয়, এগুলো কারো বা কারোর জীবনের এমন অভিজ্ঞতা যা আজও মনে পড়লে ঘুম কেড়ে নেয়। আজ যে ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি সেটা আমার নিজের সঙ্গে ঘটেনি। এই ঘটনাটা ঘটেছিল আমার খুব কাছের এক বন্ধুর সঙ্গে, যিনি পেশায় একজন ডাক্তার। আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি। তিনি যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক, ভূত প্রেত বা অদ্ভুত কিছুর অস্তিত্বে সহজে বিশ্বাস করেন না। কিন্তু জীবনের এক বিশেষ রাতে ঘটে যাওয়া একটি ঘটনা তাঁর সমস্ত বিশ্বাস, যুক্তি আর বাস্তবতার সংজ্ঞাকেই যেন নাড়িয়ে দিয়েছিল। সে রাতের কথা বলতে গেলে আজও তাঁর গলা ভারী হয়ে আসে, চোখের দৃষ্টি বদলে যায়। আর তিনি বলেন, কিছু ঘটনা আছে যেগুলোর ব্যাখ্যা মেডিকেল বইয়ে নেই। আজ সেই বন্ধুর মুখে শোনা একটি ভয়ঙ্কর, বাস্তব এবং অস্বাভাবিক অভিজ্ঞতা আমি আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক তাঁর বর্ণনাতেই। এবার শুরু হোক সেই রাতের ঘটনা। আজ থেকে প্রায় 10-15 বছর আগের কথা। রাত তখন 1টা। এই সময় হঠাৎ ফোন বেজে উঠলে সেটা যে কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না, বিশেষ করে একজন ডাক্তারের জীবনে, সেটা আমি জানি। আমি তখন আমাদের এলাকায় একজন পরিচিত ডাক্তার। দিনে যেমন রোগী দেখি, তেমনি বহু রাতেই ডাক পড়ে রোগীর বাড়িতে যাওয়ার। তবু সেদিন ফোনটার শব্দটা কেমন যেন আলাদা লাগছিল। মনে হচ্ছিল ফোন নয়, কেউ যেন একটা অশুভ বার্তা নিয়ে ডাকছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে এলো একজন মহিলার কান্না ভেজা কণ্ঠ। কান্নাটা স্বাভাবিক ছিল না, মনে হচ্ছিল গলা চেপে ধরে কেউ কাঁদছে। ডাক্তারবাবু, দয়া করে খুব তাড়াতাড়ি আসুন, আমার মা খুব অসুস্থ, কিছুতেই কথা বলছে না। আমি ঘড়ির দিকে তাকালাম। রাত 1টা বেজে 10-15 মিনিট। মনের ভিতর অদ্ভুত একটা দ্বন্দ্ব শুরু হলো। এত রাতে অচেনা বাড়ি, কিন্তু আবার নিজেকেই বোঝালাম যে আরে এটা তো আমার পেশা, মানুষ বিপদে পড়লে ডাক্তারই তো ভরসা। আর এক মুহূর্ত না ভেবে ডাক্তারির ব্যাগ হাতে নিয়ে বাইক স্টার্ট দিলাম। রোগীর বাড়ি আমার বাড়ির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। রাস্তায় বেরিয়ে বুঝতে পারলাম রাতটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। কোনো কুকুরের ডাক নেই, কোনো ঝেঁঝি পোকার শব্দ নেই, এমনকি বাতাসও যেন থমকে আছে। বাইকের হেডলাইটের আলোয় রাস্তাটা ঠিকমতো পরিষ্কার দেখাও যাচ্ছে না। হঠাৎ দূর থেকে চোখে পড়ল রাস্তার ধারে একজন দাঁড়িয়ে আছে, হাত নাড়ছে, আমাকে থামার ইশারা করছে। এমন সময়, এমন জায়গায় স্বাভাবিকভাবেই বুকের ভিতর কেমন একটা কাঁপুনি ধরল।
আরো একটু কাছে যেতেই স্পষ্ট দেখতে পেলাম একজন বৃদ্ধা মহিলা, গায়ে কালো চাদর, শরীরটা অস্বাভাবিকভাবে শুকিয়ে গেছে, মুখে চামড়াটা যেন হাড়ের সঙ্গে লেগে আছে, এতটাই রোগা, মাথা ভর্তি চুল, ওনার সাদা চুল, এবং বয়স কম করে হলো 70 বছর। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ডাক্তারবাবু, আপনি কি রোগী দেখতে যাচ্ছেন? আমি অবাক হয়ে বললাম, আপনি আমাকে চিনলেন কি করে? তিনি শান্ত গলায় উত্তর দিলেন, আমি জানি আপনি ডাক্তার। গলার স্বর শুনে আমার ভিতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, এত গভীর রাতে আপনি এখানে কি করছেন? তিনি বললেন, আমি আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম আপনাকে ডাকতে। আমি আরো অবাক, বললাম, আমার বাড়ি? কেন? তিনি বললেন, আমার বাড়িতে একজন খুব অসুস্থ, আমি আপনাকে ফোন করেছিলাম। আমি বললাম, কিন্তু ফোনে তো একজন অল্প বয়সী মেয়ের গলা পেয়েছি। তিনি বললেন, ও আমার মেয়ে। সবকিছু কেমন যেন মিলে যাচ্ছিল। আমি বললাম, ঠিক আছে, আপনি আমার বাইকে উঠে বসুন, একসঙ্গেই যাই। তিনি মাথা নেড়ে বললেন, না, আমি বাইকে উঠি না, আপনি যান, আমি আপনার পিছনে পিছনে আসছি। এই কথাটা শুনে কেন জানি না বুকের ভিতরটা আরো ভারী হয়ে গেল। তবু পেশার তাগিদে আমি এগিয়ে চললাম। রোগীর বাড়ির সামনে পৌঁছতেই দেখি প্রায় 10-15 জনের বেশি মানুষ বাড়িটাকে ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, কারোর মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ। মৃত্যুর নীরবতা যেন চারপাশ ঢেকে রেখেছে। আমি পৌঁছতেই লোকগুলো আস্তে আস্তে সরে গেল। ঘরে ঢুকেই যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বিছানার উপর শুয়ে আছে ঠিক সেই বৃদ্ধা যাকে কিছুক্ষণ আগে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। একই কালো চাদর, একই শুকনো শরীর, একই সাদা চুল। শরীরটা ঠান্ডা হয়ে গেল, মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল, গলাটা শুকিয়ে গেছে। কাঁপতে কাঁপতে স্টেথোস্কোপ বের করলাম। পরীক্ষা করতেই বুঝলাম নাড়ি নেই, শরীর ঠান্ডা হয়ে গেছে, মৃত্যু হয়েছে কিছুক্ষণ আগেই। সব ডাক্তারি নিয়মে নিশ্চিত হলাম রোগী মারা গেছেন। ঠিক তখনই একজন কাঁপা গলায় জিজ্ঞাসা করল, ডাক্তারবাবু, আমার মায়ের কি হয়েছে? আমি চোখ নামিয়ে বললাম, দুঃখিত, আপনার মা আর নেই। ঘর ভরে উঠল কান্নায়। আমার মাথার ভিতর শুধু একটাই প্রশ্ন, যাকে আমি রাস্তায় কথা বলতে দেখেছি সে তাহলে কে ছিল? ভয়, অস্থিরতায় আমি দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়লাম। ফেরার পথে সেই জায়গায় যখন পৌঁছলাম, বাইকের হেডলাইটের আলোয় দেখলাম আবার সেই বৃদ্ধা রাস্তার ধারে দাঁড়িয়ে হাত নাড়ছে। আমার সারা শরীর অবশ হয়ে গেল, গায়ে কাঁটা দিয়ে উঠল। আরো কাছে যেতেই সে কাঁপা গলায় বলল, ডাক্তারবাবু, আমাকে বাঁচাতে পারলেন না? এই কথাটা শুনে আমি আর এক সেকেন্ডও দাঁড়ালাম না, বাইকটা ফুল স্পিডে চালালাম। তবু পিছন থেকে স্পষ্ট শুনতে পেলাম একটা হাসির শব্দ। বাড়িতে পৌঁছে দরজা বন্ধ করে এক গ্লাস জল খেলাম। বিছানায় বসে শুধু ভাবছিলাম, কে ছিল সে? মৃত মানুষ কিভাবে আমার সাথে কথা বলল? নাকি সেদিন আমি এমন কিছু দেখেছি যার ব্যাখ্যা ডাক্তারির বইতে নেই? এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। এই ছিল আমার খুব কাছের এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটি সম্পূর্ণ বাস্তব ভৌতিক অভিজ্ঞতা। ঘটনাটা শোনার পর আজও আমার মনে বারবার প্রশ্ন আসে, মৃত মানুষ কি সত্যই ফিরে আসে, নাকি সবটাই মনের ভুল, ভয়ের সৃষ্টি করা কোনো বিভ্রম? নাকি মৃত্যুর পরেও এমন কিছু থেকে যায় যা আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু কোনো বিশেষ মুহূর্তে নিজের অস্তিত্ব জানান দেয়? আরেকটা প্রশ্ন আমার মাথার ভিতর আজও ঘুরপাক খায়, যদি সেদিন আমার বন্ধু ফোনটা না ধরতো তাহলে কি হতো? হয়তো সেই বৃদ্ধাটা খুঁজে খুঁজে আরো কাছে চলে আসতো।
অথবা যদি সে রোগীর বাড়িতে না যেত তাহলে কি সেই আত্মা শান্তি পেত, নাকি অসমাপ্ত কোনো ডাক তাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াতো আজীবন? কারণ একটা জিনিস তো পরিষ্কার, সে বৃদ্ধা ডাক্তারকে ডেকেছিল বাঁচার আশায় নয়, বরং শেষবারের মতন কারোর কাছে নিজের উপস্থিতি জানান দিতে। হয়তো সে জানতে চেয়েছিল সে সত্যি মারা গেছে কিনা, হয়তো সে শুধু বলতে চেয়েছিল আমাকে দেখেছ তো, আমাকে ভুলে যেও না। এই ঘটনাটা আজও আমার বন্ধুর ঘুম কেড়ে নেয়। আজও গভীর রাতে ফোন বেজে উঠলে সে এক মুহূর্ত থেমে যায়, কারণ সে জানে সব ফোন কল এই পৃথিবী থেকে আসে না, সব ডাক জীবিত মানুষের হয় না, আর সব রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষও সব সময় মানুষ হয় না। এই ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তা হ্যালো লিসনার, আসসালামু আলাইকুম। আজকে যে এপিসোডগুলো ছিল সবগুলোই আপনাদের জন্য আমি প্রতিনিয়তই নতুন নতুন এপিসোড নিয়ে আসতেছি। তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর এপিসোড নিয়ে হাজির হচ্ছি। তো আমরা চেষ্টা করব এর পরবর্তীতে আপনাদের জন্য এরকম সুন্দর এপিসোড নিয়ে আসার জন্য। আর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের আজকের এই এপিসোডের এই ঘটনাগুলোর কার ঘটনাটি এবং কীরকম লাগছে, এবং কার ঘটনাটি আপনাদের প্রতিনিয়তই ভালো লাগতেছে, এবং এরকম কমেন্টগুলো জানালে আমাদের ভালো হয়, কারণ আমরা চেষ্টা করব তাদের ঘটনাগুলো আপনাদের মাঝে আরও বেশি থেকে বেশি হাজির করার জন্য। তো এর পরবর্তীতে আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর এপিসোড নিয়ে আসার জন্য। তো আল্লাহ হাফেজ। আর বেশি কথা না বাড়িয়ে আমাদের এপিসোডের আজকের এই এপিসোডটি শেষ করে যাচ্ছি। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।